সেনা প্রধান তখন জিজ্ঞেস করলেন, দীপ কেমন আছে? মিশন ছাড়া সব জায়গায় আমায় দ্বীপ বলেন। ডাক্তার তখন মাথা নিচু করে নিলেন। ডাক্তার কিছু বলছেন না। তখন সেনা প্রধান স্যার আবার বললেন, কি বলছেন? আপনারা পারবেন না মানে? দেখুন স্যার, এই ছেলের মাথায় আঘাত করা হয়েছে। মাথার পিছনে আঘাতটা অনেক গভীর। এমন ছেলেটার ফুসফুসের অনেক কাছাকাছি গুলি লেগেছে, যার জন্য ছেলেটার প্রাণের ঝুঁকি রয়েছে। আমাদের এখানে সেরকম কোনো কিছু নেই এই অপারেশন করার জন্য। গুলি আর মাথার আঘাতের এর জন্যই ওর জীবন সংকটাপন্ন। ডাক্তারের কথা শুনে সেনাপ্রধান তো অনেক টেনশনে পড়ে গেলেন। তখন সেনাপ্রধান কল দিয়ে দ্বীপের বাসা জানিয়ে দেন। দ্বীপের কথা শুনে মা বাবা আর অমিও কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর মা বাবা আর অমি হাসপাতালে এসে শুনেছে দ্বীপের অবস্থা ভালো না, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। তাড়াতাড়ি যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। অমি তখন বলল, মা, বাবা, আমার ভাইয়া তো ঠিক হয়ে যাবে? ভাইয়ের তো কিছু হবে না? দ্বীপের মা অমির কথা শুনে কান্নার বেগ যেন আরও বেড়ে গেল। তবুও নিজেকে শক্ত করে বললেন, আমার ছেলের কিছুই হবে না। আমার ছেলে ঠিক হয়ে যাবে। আমার ছেলে আবার আমাকে মা বলে ডাকবে। তখন দ্বীপের বাবা উঠে সেনা প্রধানের কাছে গিয়ে বললেন, আমার ছেলে তো দেশের জন্য কাজ করতে গিয়েছিল, আর পুরস্কার হিসাবে কি ছেলের? আমার ছেলে কি এভাবে মারা যাবে স্যার? আর কিছু বলতে পারলেন না। সেনাপ্রধান সাথে সাথেই মহামান্য রাষ্ট্রপতিকে কল দিয়ে সব কিছু বললেন। রাষ্ট্রপতি সব শুনে বললেন, আচ্ছা সেনাপ্রধান, তোমরা নিয়ে যাও মাস্টারকে, আর আমি সিঙ্গাপুর মাউথ এলিজাবেথ হসপিটালে বলে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাও তাড়াতাড়ি। এই 2 বছরে মাস্টারের নাম আর কাজ দেখে সবাই খুশি। তাই রাষ্ট্রপতি সব শুনে বললেন, দ্বীপকে এর অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। দ্বীপের সাথে সেনাপ্রধান, দ্বীপের মা বাবা আর অমিও যায়। দ্বীপকে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দ্বীপকে নিয়ে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন শেষ হয় প্রায় 2 ঘন্টা পরে। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলে দ্বীপের বাবা জিজ্ঞাসা করলেন, ডাক্তার, আমার ছেলে কেমন আছে এখন? ডাক্তার কিছু বললেন না। সেনাপ্রধান তখন জিজ্ঞেস করলেন, ডাক্তার, কি হয়েছে? কিছু বলছেন না যে? অপারেশন সাকসেসফুল, কিন্তু কিন্তু কি ডাক্তার? দেখুন স্যার, এই ছেলের মাথায় অনেক জোরে আঘাত করা হয়েছে। এর আগে যখন ওর অপারেশন করেছিলাম তখন বলেছিলাম ওর মাথায় প্রেসার পড়লে ওর কিছু হতে পারে। মাথায় গভীর আঘাত পায় যদি, তাহলে ছেলেটার জীবননাশও হতে পারে। 24 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। আপনারা হয়তো ভাবছেন অপারেশন কিসের, গল্পের সাথে থাকুন, সবই বুঝতে পারবেন। এই কথা শুনে সবাই কান্না করতে থাকে। অমি তখন বলল, ইয়া আল্লাহ, আমি আমার ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না। আমার ভাইয়া আমার কাছ থেকে কেড়ে নিও না। দ্বীপের মাও কান্না করতে লাগলেন। কিছু সময় থেকে ডাক্তার বললেন, দেখুন, 24 ঘন্টার আগে কিছু বলা যাবে না। তাই আপনারা ধৈর্য ধরেন আর আল্লাহকে স্মরণ করুন। ডাক্তার, আমি কি আমার ছেলেকে দেখতে পারবো? দেখা করতে পারবেন, তবে কোনো শব্দ করা যাবে না। আমি একজন ডক্টরকে রোগীর পর্যবেক্ষণ করার জন্য বলে দিয়েছি। ডক্টর তখন সেখান থেকে তার রুমে চলে যান। রুমে গিয়ে ডাক্তার একজনকে কল দিয়ে বললেন, মিস জান্নাত, আপনি আইসিইউতে একজন রোগী আছে, তার দেখাশোনা করবেন। উপাস থেকে বলল, জি স্যার। মা আর অমি দ্বীপের পাশে বসে কান্না করছে। কিছু সময় পর একজন দরজা ঠেলে ভিতরে ঢুকে। অমি তো তাকে দেখে অবাক। মা পিছনে ঘুরে তাকাতেই বলল, জান্নাত, তুই এখানে? তখন জান্নাত তাকায় মার দিকে আর বলে, ছোট আন্টি, আমাকে এখানে একজন রোগীর দেখাশোনা করার জন্য বলা হয়েছে, কিন্তু ছোট আন্টি তোমরা এখানে কেন? দ্বীপের মা কিছু বলার আগেই অমি বলে, আমার ভাইয়া এখানে, তাই আমরা এখানে আপু। জান্নাত অমি দিকে তাকিয়ে বলে। আরে অমি তো অনেক বড় হয়ে গিয়েছে। তোমার ভাই মানে? অমি তখন দ্বীপের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। জান্নাত তখন দ্বীপের দিকে তাকায়। জান্নাত কিছু বলছে না দেখে অমি তাকায় জান্নাতের দিকে। দেখে জান্নাতের চোখে জল। অমি বলে, কি হলো আপু, কান্না করছো কেন? তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ার নাম দীপ। জান্নাত কিছু না বলে দ্বীপের কাছে এসে দ্বীপের হাতে কিছু খুঁজে। মা তখন বলে, কি রে, কি খুঁজস? চেক আপ করছি। কিছুক্ষণ পর জান্নাতের মুখে হাসি ফোটে। জান্নাত আইসিইউ থেকে বের হয়ে কল দিয়ে বলে, তোমরা এক্ষুনি আমার হাসপাতালে চলে আসো। জান্নাত আইসিইউর ভিতরে এসে বলল, ছোট আন্টি আর অমি, তোমরা এখন বাইরে যাও।
আমি থাকি, উমি না হয় বাইরে যাবে। ছোট আন্টি, এখন তোমরা বাইরে যাও, আমি পরে তোমাদের ভেতরে ডেকে নিব। মা আর অমি বাইরে চলে যায়। জান্নাত তখন ভিতরে আসে। ভিতরে এসে জান্নাত এসে দীপের পাশে টুলে বসে। কিছুক্ষণ পর দীপের দিকে তাকিয়ে দীপের একটা হাত তার হাতের ভিতর নিয়ে জড়িয়ে নেয়। সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি একটা মেয়ে আমার হাত ধরে আমার হাতের উপর শুয়ে আছে। আমি কিছুটা নড়তেই তখন আমার দিকে তাকায়, আমিও মেয়েটার দিকে তাকাই। মেয়েটাকে কেমন যেন আমার পরিচিত মনে হয়। মেয়েটা তখন বাইরে চলে যায়। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে আমায় পরীক্ষা করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এইদিকে জান্নাত কল দেয় দীপের মা বাবার অমি আর সেনার প্রধানকে কল দিয়ে বলে দেয়। 3 ঘন্টা পরে যখন আমার জ্ঞান ফেরে আমি তখন চোখ খুলে দেখি আমি হাসপাতালের আইসিইউতে আছি, আর আমার পাশে একটা মেয়ে কি যেন কাজ করছে। আমি সামান্য নড়চড়া করে উঠে বসবো, তখন মাথায় হাত দিয়ে বলি আহ। তখন মেয়েটা আমার দিকে ফিরে বলে, তুমি নড়াচড়া করো না, তুমি অসুস্থ। দীপ কিছুক্ষণ পর মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে বলে, তুই দিয়া না? জান্নাতকে দেখিয়ে বললাম। চিনতে পেরেছিস তাহলে? দিয়া, তুই এখানে কি করছিস? আমাকে তো তোর দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। কেন, আমি তোকে চিনতে পারবো না? তোর তো জান্নাত বলতে গিয়েও আর কিছু বলল না। আপনারা তো ভাবছেন দিয়ার জান্নাতকে সামনেই জানতে পারবেন। আমি কোথায় রে? সিঙ্গাপুর। মা বাবা আর অমির সাথে কথা বলবো, ওরা কোথায়? এর মাঝেই অমি দরজা খুলে ভেতরে এসে দেখে আমার জ্ঞান ফিরছে। অমি তখন সবাইকে বলে আমার জ্ঞান ফিরছে। অমি দৌড়ে এসে আমায় জোরে ধরে বলে, ভাইয়া তুই ঠিক আছিস তো? আরে পাগলি, তুই দেখ আমি পুরাই ঠিক আছি, আমার কিছু হয় নাই। তুই জানিস তোর এই অবস্থা দেখে আমরা কতটা ভয় পেয়ে গেছিলাম। মরে যাবো মনে করেছিলি? ভাইয়া তুই চুপ করবি? মা বাবা আর আরো 2জন রুমে আসে। মা তখন আমায় জোরে ধরে বলে, বাবা, তুই কেমন আছিস? আরে আম্মু, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। মা বাবা, তোমরা নিজেদের কি অবস্থা করছো? নিশ্চয়ই খাওয়া দাওয়া করনি। তোমরা এরকম করলে অমি পেতনির বিয়ে দেবো কি করে? অমি বলে, ওই কুত্তা, আমি তোর বিয়ে আগে দিব। আমি দুজনের দিকে তাকিয়ে বললাম, আন্টি আর আঙ্কেল কেমন আছো তোমরা? আমি ভালো আছি বাবা, তুই যে বেঁচে আছিস এটা দেখে অনেক খুশি হয়েছি। রাহুল বাবা, তুই বেঁচে আছিস কিভাবে? তুই তো সেদিন আমার কি হয়েছিল আমার কিছু মনে পড়ছে না। বাবা তখন বলল, দীপ বাবা, তুই এদের কিভাবে চিনিস? আঙ্কেল হলেন আমার বাবার বন্ধু, এই সম্পর্কে থেকে আমি চিনি। বাবা, তুমি কি করে আঙ্কেলদের চেনো? জান্নাতের আম্মু আমার বান্ধবী। জান্নাতকে? তখন দিয়া রাহুলের কান ধরে বলে, ওই গাধা, তুই আমার পুরো নাম জানিস না? আমার নাম হলো জান্নাতুল ফেরদৌস দিয়া। আসলে ভুলে গিয়েছিলাম রে বোন, জান্নাতকে খেপানোর জন্য বোন বললাম। কি বললি তুই? আবার বল তো। সবাই হাসতে লাগলো ওদের নিয়ে। অমি তখন দীপের কানের কাছে গিয়ে বলে, ভাইয়া দিয়া আপুকে আমার ভাবি হিসেবে পছন্দ হয়েছে। বেশি বক বক করলে তোর বিয়ে দিয়ে দেবো। এভাবে হাসি খুশিতে দিনটি কেটে যায়। রাহুলের আরও 10 দিন হাসপাতালে রাখা হয়। এই 10 দিন দিয়া সারাক্ষণ রাহুলের খেয়াল রেখেছে। 10 দিন পর রাহুলকে রিয়াদের পাশে নিয়ে আসা হয়। রাহুলকে দিয়ার পাশের রুমে নিয়ে যাওয়া হলো। ও, আপনাদের বলা হয়নি, অপারেশনের পরে সেনাপ্রধান স্যার কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য দেশে ফিরে যান। দেশে গিয়েও বাবার কাছে কল দিয়ে আমার খোঁজ নিতেন। আমি দিয়াকে বললাম, দিয়া আমার ফোনটা কই? ওমির কাছে মনে হয়। তুমি রেস্ট নাও, আমি আনতেছি তোমার ফোন। কিছু সময় পর দিয়া রাহুলের ফোন নিয়ে রাহুলের কাছে দিয়ে যায়। রাহুল তখন জয়কে কল দেয়। এর মাঝে জয় পরিচয় দিয়ে দেয়। জয় হলো একজন হোয়াইট হ্যাকার। একটু পরেই সবাই জানতে পারবেন। কল রিসিভ করে উপাস থেকে বলল, ওয়ালাইকুম আসসালাম। জয়, আমি ভালো আছি। আমি তোমাকে একটা লোকের মুখের কিছু অংশের বিবরণ বলছি, তুমি কিছুটা মিলিয়ে একটা স্কেচ করে পরে আমায় সেন্ড করো। তারপর আমি লোকটার মুখের বিবরণ দিয়ে ফোন কেটে দিলাম। কিছু সময় পর অমি রুমে আসলো, এসে আমার কাছে বসলো, বলল, ভাইয়া তোর কি কিছু লাগবে? এখানে বসে বসে বউ লাগছে, আমায় নিচে নিয়ে যাবেই? আরে ভাইয়া এইভাবে কেন বলছিস? দিয়া তখন রুমে আসে, এসে বলে, কোথায় যাওয়ার কথা হচ্ছে ভাই বোনের? আসলে আপু ভাইয়া নিচে যাবে বলছিল। দিয়া তখন মনে মনে বলে, আরে ওমির বাচ্চা, আপু না বলে ভাবি বলতে পারিস না? তুমি নিচে যাবে। এখানে বসে ভালো লাগছে না, তাই সবার সাথে বসে কথা বললে ভালো লাগতো। তারপর দুজনে আমায় ধরে নিচে নিয়ে ড্রয়িং রুমে বসালো। মা বাবা আর আঙ্কেল আন্টিও বসে গল্প করছিল। আমি গিয়ে মা আর বাবার পাশে বসলাম। আমি তখন বাবাকে বললাম, বাবা আমি একটা সত্যি কথা বলবে? বাবা বলল, তুই এর জন্য অনুমতি নিচ্ছিস কেন? বল কি সত্যি কথা বাবা, তুই জানতে চাস? ওই দিন তো আমার বাঁচার কথা ছিল না, তাহলে আমি বেঁচে গেলাম কি করে?
আর আমি বা কেন তোমাদের সাথে? মা বলল, তোর কি সব মনে পড়ে গেছে বাবা? তুই কি আমাদের কাছ থেকে চলে যাবি? হ্যাঁ মা, আমার সব মনে পড়ছে। মা, তোমরা এই অনাথকে আশ্রয় দিয়েছো, তোমাদের ফেলে আমি কোথাও যাব না। বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা বলো তো সেদিন আমি বেঁচে গেলাম কি করে? বাবা বলল, শোন তাহলে। 4 বছর পেছনে। আমি যখন সেদিন তোর অপারেশন করতে যাই, তখন ওটিতে গিয়ে যখন তোকে আমি দেখলাম, তখন তোকে আমি কোথায় যেন দেখেছি মনে হতে লাগলো। তখন আমি কিছু সময় চিন্তা করার পর মনে পড়ে তোর মায়ের একটা অ্যালবামে দেখি তোর মা তোকে দেখিয়ে বলেছিল তুই দিয়ার হবু স্বামী। দিয়ার হবু স্বামী মানে? আমি তোমাকে এটা শেষে বলবো। আগে ভাই সাহেব শেষ করুক, তারপর আমি বলবো। তারপর বাবা আবার বলা শুরু করলো, আমি তখন তোর আঙ্কেলকে কল দিয়ে সব কিছু বলি। তখন তোর আঙ্কেল বলল, ভাই, আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি রাহুলকে নিয়ে সিঙ্গাপুরে চলে যান। সেখানে আমার পরিচিত ডাক্তার আছে। আমি আপনাদের সাহস সব ব্যবস্থা করছি। আমার বিশ্বাস ছিল তোকে সিঙ্গাপুর নিয়ে গেলে তুই ভালো হবি। তারপর বাবা আবার বলা শুরু করলো, আমি তখন ফোনে কথা বলে ওটিতে এসে সব ডাক্তারদের বের করে দিই। শুধু যে ডাক্তার তোর চিকিৎসা করেছিল তাকে ভিতরে রেখে দিই। আমি আমার একজন পরিচিত ডাক্তার দ্বারা তোর মতো একজন মৃত ছেলে এনে প্লাস্টিক সার্জারি করে তোর মুখের সেম একটা মুখ বসিয়ে দিই। আমি তোকে হসপিটালের পিছনে রাস্তা দিয়ে এয়ারপোর্টে পাঠিয়ে দিই। আমি ডাক্তারকে বলতে যে তুই মারা গেছিস, সবাইকে বলতে। আর সেই লাশটা ডাক্তার সবার সামনে রাহুলের বলে দেয়। তোর জন্য তোর বন্ধুরা অনেক কান্না করেছে, ওই আশ্রমের বাচ্চারাও অনেক কান্না করেছে, তবে 2জন মানুষ ছাড়া। রাহুল তখন জিজ্ঞেস করলো, বাবা কে সেই 2জন মানুষ? কে দুজন জানার আগে তোকে আরও কিছু জানতে হবে বাবা। আমি জানি তোকে বললেও তুই বিশ্বাস করবি না, তবুও তোকে বলি। শোন বাবা, তুই তো জানিস তোর মা ছিলেন একজন ক্রাইম রিপোর্টার আর তোর বাবা ছিলেন একজন বিজনেসম্যান। আর তোর বাবার আরও একটা পরিচয় ছিল, তোর বাবা ছিলেন একজন সেনাবাহিনীর সিক্রেট কমান্ড অফিসার। আমি আর তোর বাবা একসাথে কাজ করতাম। একদিন রাতে তোর বাবা আর তোর মা আমার বাসায় আসে। এসে ভাবি বলেন, আমাদের দেশে এমএসসি গ্যাং নামে একটা গ্যাংয়ের আবিষ্কার হয়েছে, যাদের কাজ হলো মেয়েদের পাচার করা আর ড্রাগ স্মাগলিং। আজকে ভোরে তারা কিছু মেয়েকে পাচার করবে। ভাবি আপনার কাছে কি ওদের কোনো ডিটেলস আছে যাতে করে ওদের চিহ্নিত করা যায়? তখন ভাবি আমাকে সেখানকার একটা ঠিকানা দেয়। আমি আর তোর বাবা তখন আমাদের স্যারকে জানাই। স্যার আমাদের অনুমতি দেন। তোমার বাবার নেতৃত্বে আমরা অপারেশন পরিচালনা করি। আমরা সফলও হই, তবে ওদের মূল মাথাকে ধরতে পারিনি। তখন আমরা এক গ্যাং এর মূল মাথাকে ধরার অনেক চেষ্টা করি, কিন্তু জানতে পারি নাই ওই গ্যাং আমার, তোমার মার আর তোমার বাবাকে অনেক হামলা করে, কিন্তু সফল হতে পারেনি। যেদিন আমার বাসায় অনুষ্ঠান ছিল, তখন তোমার মা আর তোমার বাবা আমার এক পাশে ডেকে নিয়ে বলল, বন্ধু আমরা জানতে পেরেছি এই গ্যাং এর প্রধানকে। তুই জানলে তুই অনেক অবাক হবি। আমাদের জীবনে অনেক ঝুঁকি রয়েছে। আমাদের কিছু হয়ে গেলে বন্ধু তুই আমাদের অসমাপ্ত কাজটা তুই শেষ করবি, আর আমার ছেলেকে আমাদের মতো করে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিবি। কি বলছিস তুই বন্ধু? কে সে? তখন তোর বাবা আর তোর মা কিছু বলতে যাবে তার আগেই তোর চাচা চলে আসে। এসে বাসায় যাওয়ার জন্য বলে। যাওয়ার আগে তোর বাবা আমার হাতে একটা কাগজ দিয়ে যায়। এই বলে আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ছাড়েন। রাহুল তখন বলে, আঙ্কেল ওই কাগজে কি লেখা ছিল? আর ওই দিনই তো বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যায়। আঙ্কেল আবার বলা শুরু করলেন, আমি তখন অনেক ব্যস্ত থাকার কারণে চিঠিটা খুলে পড়তে পারি নাই। যদি চিঠিটা পড়তাম তাহলে হয়তো তোর বাবা মাকে বাঁচাতে পারতাম। এই বলে আঙ্কেল চোখের জল ফেলে। আঙ্কেল তখন তার লকার থেকে একটা কাগজ এনে আমার হাতে দেন। চিঠিতে লেখা ছিল, বন্ধু আজকের পর আর হয়তো আর তোর সাথে আমাদের দেখা হবে না। আমার ছেলেটাকে তুই দেখে রাখিস। বন্ধু আমি আর তোর ভাবি মিলে এই গ্যাংয়ের অনেক তথ্য নিতে গিয়ে এমন কিছু তথ্য পাই যা শুনলে তুই বিশ্বাসই করতে পারবি না। এই গ্যাং পরিচালনা করে আমার নিজের ছোট ভাই মোহাম্মদ শরীফ চৌধুরী। তবে সে একা নয়, তার সাথে রয়েছে আরও বড় মাস্টার মাইন্ড। আমরা যে ওর কারখানায় অপারেশন পরিচালনা করি সেটা সে জানতে পেরে যায়। আমাদের অনেক ভয় দেখিয়েছিল আমরা যদি তার কথা মতো না চলি তাহলে রাহুলকে মেরে ফেলবে। আমার রুমের একটা লকারে সব প্রমাণ আছে। এই লকারের পাসওয়ার্ড রাহুল জানে। রাহুল ছাড়া কেউ এই পাসওয়ার্ড খুলতে পারবে না। তুই আমার ছেলেটাকে নিজের ছেলে মনে করে বড় করিস বন্ধু। জানি না
আজকে বাসায় গিয়ে নিজের ছেলেকে কি দেখতে পারবো কি না। ভালো থাকিস বন্ধু। আমি চিঠিটা পড়ে কান্না করে দিই। আমার কান্না দেখে মা আর আন্টি আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে। সবার চোখেই জল। আমি বললাম, আঙ্কেল, তোমরা কি ওই শরীফ চৌধুরীকে ধরতে পেরেছিলে? না রে বাবা, আমি সেই কাজটা করতে পারি নাই। সেদিন যখন তোর চাচা বাইরে ছিল, আমি তখন লুকিয়ে তোর বাবা আর মায়ের লাশের ভিডিও করি। আমি তোর বাবা আর মায়ের শরীরে কিছু ছবি তুলে নেই, আর কিছু রক্তের শ্যাম্পুরও তুলে নিই। আমি তোর আর মার বাবার দাফন শেষে ওই ছবিগুলো আর ভিডিও রক্তের স্যাম্পল একজন ফরেন্সিক ডাক্তারকে দেখায়। তখন ডাক্তার বললেন, দেখুন আরিফ সাহেব, আমি রক্তের স্যাম্পেল আর ভিডিও আর ছবি দেখে যতটুকু বুঝলাম, এদের অনেক অত্যাচার করা হয়েছে আর ড্রাগস দেওয়া হয়েছে। এই মহিলা মানে আপনি যাকে আপনার বন্ধুর স্ত্রী বলছেন, তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে। আপনি ভিডিওতে দেখবেন শরীরে কোন জায়গায় একাধিক জায়গায় আঘাত করা হলে সেখানে রক্ত জমাট বেঁধে নীলাভ কালার ধারণ করে, যেমন এই ভিডিওতে দেখা যাচ্ছে। তোর চাচিকেও একইভাবে অত্যাচার করা হয়েছে। এর কিছুদিন পর একদিন তোর ছোট চাচা তার লোক নিয়ে এসে আমার বাসায় এসে আমার স্ত্রীকে আর আমার মেয়েকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তখন আমি বাধ্য হয়ে চাকরি ছেড়ে সিঙ্গাপুর চলে আসি। তখন রাহুল বলে, আঙ্কেল, তুমি চিন্তা করো না, আমি বাবা, মা আর মমতাময়ী চাচির হত্যার প্রতিশোধ নেব। কিছুক্ষণ পর আমার ফোনে একজনের স্কেচের ছবি আসে। আমি ছবিটা দেখে কিছু পরিচিত মনে হলো। আমি আঙ্কেলকে ছবিটা দেখিয়ে বললাম, আঙ্কেল, দেখো তো একে চিনতে পারছো কিনা? না আঙ্কেল, তবে কোথায় জানি দেখছি বলে মনে হচ্ছে। আরে এ তো তোর বাবার পিয়ে হাসিবুর, আর তোর বাবার মৃত্যুর পর তার আর কোনো খোঁজও পাওয়া যায়নি। আমার বুকে যে গুলি করছিলে, জানো কে করছে? কেন? পাচারকারীরা তোকে গুলি করেছিল? রাহুল তখন কিছু সময় পর বলল, বাবার এই পিয়েই আমায় গুলি করছিল আর বলেছিল আমাদের দেশে এমএসসি গ্যাংয়ের তাণ্ডব শুরু করবে। তোর বাবা মায়ের মৃত্যুর কিছুদিন আগে তোর চাচা একে পিয়ের জন্য নিয়োগ দেয়। আচ্ছা, এই গ্যাংয়ের কোনো ইনফরমেশন আছে তোমার কাছে? না, তবে গ্যাংয়ের সব পরিকল্পনা দুবাই থেকে করা হয়। দুবাই থেকে মানে? তোর ছোট চাচা দুবাই থাকে, বাংলাদেশে খুব কম দিনই থাকে। হয়েছে তোমাদের এখন? খাবে চলো। ছেলেটা এখন রেস্ট নিক, তারপর না হয় কথা হবে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে কিছু সময় আড্ডা দিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। সকাল যখন সবাই নাস্তা করছিল, তখন রাহুল তার আঙ্কেলকে জিজ্ঞেস করে। আঙ্কেল, আমার বন্ধুরা কেমন আছে আর ওরা কোথায় আছে এখন? রাহুলের আঙ্কেল কিছু বলার আগেই রাহুলের আন্টি বললেন, এখন আর কোনো কথা নয়, খাবার শেষে তোমরা তোমাদের কথা বলো। খাওয়া শেষ করে সবাই যখন ড্রয়িং রুমে বসে, তখন রাহুল তার আঙ্কেলকে বলার জন্য বলল। আঙ্কেল বলতে শুরু করলো, শাকিল আর সজীব সিঙ্গাপুরে ছুটি কাটাতে আসছে। আমি তাদের কল দিয়ে বলেছি আমাদের বাসায় আসার জন্য। কিছুদিনের মধ্যে চলে আসবে ওরা। রাহুল আজ অনেক খুশি। তার প্রিয় বন্ধুর সাথে কয়েক বছর পর দেখা হবে, আড্ডা হবে। কিন্তু কে জানতো রাহুলের জন্য আরও বড় কিছু অপেক্ষা করেছিল। কিছু সময় পর বাসার কলিং বেল বেজে উঠল। রাহুলের আন্টিকে দরজা খুলে দিলেন। আন্টি, কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন আছো? আছি ওই একই রকম। শাকিল কেমন আছো? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো বাবা, আসো বাবা, ভিতরে আসো। সজীব আর শাকিল ভিতরে গিয়ে আঙ্কেল আর দিয়ার সাথে কথা বলে নেয়। রাহুল কিন্তু তখন আঙ্কেলের পাশেই বসা ছিল। সজীব আর শাকিল বারবার রাহুলের দিকে তাকাচ্ছে। সজীব তখন আঙ্কেলকে প্রশ্ন করেই ফেলল, আঙ্কেল, ইনি কে? চিনলাম না তো। ভালো করে দেখো তো চিনতে পারছো কি না। কিছুটা রাহুলের মতো দেখতে, কিন্তু রাহুল তো আমাদের মাঝে। আর কিছু বলতে পারল না। আঙ্কেলের কথা শুনে সজীব আর শাকিল দুজনেই দাঁড়িয়ে যায়। দুজনেই দৌড়ে গিয়ে রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে তোরা কান্না করছিস কেন? তোদের অনেক মিস করছি বন্ধু। তোদের দেখে মনটা ভরে গেল বন্ধু রে। তুই মারা গিয়েছিলি, বেঁচে আছিস কিভাবে? রাহুল কিছু বলার আগে আঙ্কেল সব কিছু খুলে বললেন সজীব আর শাকিলকে। রাহুল তখন সজীব আর শাকিলকে বলল, বন্ধু, তোদের সাথে তো দেখা হলো, আমার জানে জিগার বন্ধুটা রাজীব কই? কি হলো, কিছু বলছিস না কেন? আঙ্কেল, আন্টি, দিয়া আর শাকিল, সজীব, তোমরা চুপ হয়ে গেলে কেন? শাকিল আর সজীবের চোখে জল। আর কিছু তো বলবি? এভাবে সবাই চুপ হয়ে আছো কেন? বাবা তুই শান্ত হ। আমি শান্ত আছি, আগে বলো তোমরা। সবাই মুখ মলিন হয়ে আছে। আর শাকিল, সজীব কান্না করছে কেন? বন্ধু, আমরা পারি না ওকে বাঁচাতে। কাকে বাঁচাতে পারিস নাই তোরা? রাজীবকে আমরা বাঁচাতে পারি নাই বন্ধু। রাজীবের এই কথা শুনে রাহুল বসে পড়ে মাটিতে। রাহুল মাটিতে বসে পড়তেই দেখে সবাই রাহুলের কাছে চলে আসে।
সবাই রাহুলকে ধরে সোফায় বসায়। রাহুল বলে, দেখ সজীব আর শাকিল, মজা করার একটা লিমিট থাকা দরকার। আমি যে তোদের বলি নাই বেঁচে আছি, এর জন্য তোরা আমার সাথে মজা করছিস? তোরা বল, একবার মজা করিস না বন্ধু? রাহুলকে জড়িয়ে ধরে শাকিল আর সজীব কান্না করতে থাকে। বন্ধু, আমরা পারি না ওকে বাঁচাতে। রাজীব কিভাবে মারা গেল আমি সব কিছু জানতে চাই, কি হয়েছিল? 4 বছর আগে। সজীব বলতে শুরু করলো। বন্ধু, তোকে সব কিছু বলবো, তুই কিছুটা শান্ত হ। তুই হয়তো আমাদের কথা শুনে বিশ্বাসও করতে না পারিস। তাহলে শোন, তুই মারা যাওয়ার পর তোর ফোন রাজীবের কাছে ছিল। রাজীব সেটা তার ভাইয়ের শেষ স্মৃতি হিসেবে তার কাছে রেখেছিল। আমরা তার নাম্বারে কল দিয়ে তার সাথে কথা বলতাম। একদিন রাজীব রাত 1টার দিকে কল দিয়ে বলে, সজীব, তুই সাকিবকে নিয়ে তাড়াতাড়ি আমাদের সেই পার্কে চলে আয়, আমার হাতে বেশি সময় নেই। আমি যখন কল দিই তখন ফোন বন্ধ পাই। তখন শাকিলকে নিয়ে আমি আমাদের সেই পার্কে চলে যাই। গিয়ে দেখি রাজীব, সাথী আর সমীরকে নিয়ে বসে আছে। রাজীবের শরীর থেকে রক্ত ঝরছে। আমি আর শাকিল এটা দেখে ওর কাছে যাই। গিয়ে দেখতে পাই ওর শরীরে আঘাতের চিহ্ন আর বুলেটের আঘাত। আমি বললাম, এই অবস্থা কেন তোর? কে করেছে এমনটা বল। আমি তোদের সব বলছি, আমাকে একটু পানি দে। আমি তখন শাকিলকে পানি আনতে বলি। কিছুক্ষণ পর পানি নিয়ে আসে শাকিল। রাজীব পানি খেয়ে নেয়। আমি বললাম, শাকিল একটা গাড়ি নিয়ে আয়, রাজীবকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। রাজীব তখন বলল, আমার হাতে সময় খুবই কম, আমি যা বলছি তোদের শোন তোরা মন দিয়ে। রাজীব বন্ধু, এখন তোর আগে ডাক্তারের চিকিৎসা নেওয়া প্রয়োজন। তুই সুস্থ হ, তারপর না হয় তোর কথা শুনবো। রাজীবের জোরাজোরের কাছে আমাদের হার মানতে হয়। তখন রাজীব বলা শুরু করলো, আজকে রাতে একটা অপরিচিত নাম্বার থেকে রাহুলের ফোনে কল আসে। রাজীব তার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল দেখে খুবই অবাক হয়। একবার রিং হওয়ায় কেটে যাওয়ার পর আবার কল আসে। তখন কল রিসিভ করে কথা বলার আগেই ওপাশ থেকে বলে, রাজীব ভাইয়া আমাদের বাঁচান, আমি আর আমার ভাইকে বাঁচান। তখন রাজীব অবাক হয়ে বলল, কে তুমি, আর এই নাম্বারটা তুমি কোথায় পেলে? ভাইয়া আমি সাথী, আমাদের বাঁচান, আপনি তাড়াতাড়ি আশ্রমে আসেন। এই বলে সাথী ফোন কেটে দেয়। রাজীব কিছু না ভেবে বাসা থেকে বেরিয়ে পড়ে। কিছু সময় পর আশ্রমে যায়। আশ্রমে গিয়ে দেখে অনেক গাড়ি আশ্রমে দাঁড়িয়ে আছে। রাজীব তখন ভিতরে গিয়ে দেখে তার ছোট চাচা, বিদেশে কিছু লোক আর 20 জন লোক আছে। সবার কাছেই অস্ত্র আছে। রাজীব দেখলো কিছু মেয়েদের সাজিয়ে একপাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার সাথী আর স্বামী সেখানে নেই। তখন রাজীব সবার সামনে গিয়ে বলল, রহিম চাচা, এখানে কি হচ্ছে? এত মানুষ আর ছোট চাচাকেও দেখছি। তখন সবাই রাজেকে দেখে তাকে কিছুটা আশ্চর্য হয়। রহিম চাচা কিছুটা স্বাভাবিক হয়ে বলে, তুমি এখানে কেন বাবা? এই সময়ে তো তোমরা এখানে আসো না। আমি তো। রাজীব কিছু বলার আগে রাজীবের ফোনে কল আসে। দেখে সাথীর ফোন, তখন রাজীব ফোন রিসিভ করার জন্য বাইরে আসে। ফোন রিসিভ করে বলে, হ্যালো সাথী, তোমরা কই? আমি তো আশ্রমে। ভাইয়া আপনি আপনার গাড়ির কাছে আসেন। রাজীব কিছু সময় পর গাড়ির কাছে গিয়ে দেখলো সাথী সেজে গুজে আর স্বামীর। তখন জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করছো? আমি তো আশ্রমে। আমাদের রাহুল ভাইয়া এখানে এনে আশ্রমে দিয়েছিল, কিন্তু রাহুল ভাইয়া মারা যাওয়ার পর রহিম চাচা কেমন যেন পাল্টে যায়। ভাইয়া মারা যাওয়ার পর থেকে আশ্রমের মেয়েদের যেন কোথায় ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হয় আর নতুন মেয়েদের নিয়ে আসা হয়। আজকে আমাদের কোথাও পাঠাবে বলে আমাদের সাজাতে বলে। আমি আপনাকে কল করে দেই আর আপনি আসেন। জানো ভাইয়া, আশ্রমে বিভিন্ন ধরনের জিনিস আনা হয়। তখন রাজীব সাথীর কথা শুনে কিছুটা অবাক হয়। রাজীব জিজ্ঞেস করে, সাথী, মেয়েদেরকে কি কারণে পাঠানো হয় আর কি আসে বা তার বদলে আশ্রমে? ভাইয়া কোথাও পাঠানো হয় জানি না, তবে আশ্রমে সাদা পাউডারের মতো কিছু আর পেট্রোল নিয়ে আসা হয়। আর একটা কালো বাক্সে লেখা, ইংরেজি অক্ষরে লেখা ছিল ডাইনা এমন কিছু। রাজীব এইসব কথা শুনে রেগে যায়। তার বন্ধুর আশ্রমে এরকম কাজ হচ্ছে। তখন সে সাথী আর সমীরকে গাড়ির ভিতরে রেখে আবারও ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে মেয়েদের এখানে নিলাম করা হচ্ছে। এটা দেখে রাজীব রেগে যায়। তখন রাজীব বলে, কি হচ্ছেটা কি এখানে? রহিম চাচা, তুমিও শেষ পর্যন্ত বেমানি করলে। টাকাই সব রে রাজীব। এখান থেকে এক পা নড়লে সবার মাথা উড়িয়ে দেব গুলি করে। তোমরা এখানে মেয়ে পাচার করছো? রহিম চাচা, তুমি তো এমন ছিলে না। তুমি আমার বন্ধুটাকে কথা দিয়েছিলে এই আশ্রমের তুমি কোনো ক্ষতি হতে দিবে না। তাহলে এটা কি? রহিম চাচা রাজীবের কথা শুনে হাসতে হাসতে বললেন,
আরে ওই রাহুলকে তো আমি এতদিন ছোট সাহেবের কথা অনুযায়ী মুখ বুজে সহ্য করে নিতাম। তোর বন্ধু ছিল একটা বোকা, সবাইকে আপন করে নিত, কিন্তু দুনিয়াতে টাকা ছাড়া কেউ কারো আপন না রে। তুই জানিস না বোধহয় রাহুলের মৃত্যুর পিছনে আমাদের হাত আছে। রাজীব তখন তার ফোনের রেকর্ডিং অন করে রহিম চাচার কিছু বলা আগে রাহুলের ছোট চাচা বললেন, তুই এখানে কেন? তোর এত সাহস আসে কোথায় থেকে তুই আমাদের কাজে বাধা দেস? ওই, কে আছিস? এই কুত্তার বাচ্চাকে মেরে ফেল। আমি রাহুলের মা, বাবা, আমার স্ত্রী রাহুলকে মেরেছি আর রাহুলের ভালোবাসাকে তার কাছ থেকে দূর করেছি। আর এইসব প্রমাণ কেউ করতে পারবে না। রাজীব এই কথা শুনে হাসতে হাসতে বলল, ছোট চাচা, আপনি যা বললেন তা সব রেকর্ডিং হয়ে গিয়েছে। এই নিন রেকর্ডিং শুনুন। রেকর্ডিং চালু করে বললাম। ওই, তোরা দেখছিস কি? মেরে ফেল ওকে। ছোট চাচার কথা শুনে ওইখানে থাকা বডিগার্ডরা গুলি করা শুরু করে। রাজীবও পাল্টা গুলি করা শুরু করে। একসময় রাজীব কয়েকজনকে মেরে ফেলে। রাজীব দেখলো তার কাছে বুলেট নেই। তখন সে সেখান থেকে বেরিয়ে গাড়ির কাছে আসতে যাবে, তখনই গুলি লাগে তার বুকে আর পেটে। তবুও অনেক কষ্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন ছোট চাচা তার গার্ডদের বলে, এই, ওই কুত্তার বাচ্চাকে মারতে পারলে সবাইকে 1 লক্ষ করে টাকা দেব। ছোট চাচার কথা শুনে সব গার্ড রাজীবকে ফলো করতে থাকে। তখন রাজীব আমাদের কল দিয়ে পার্কে আসতে বলে। এই বলে সজীব একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সবাই নিস্তব্ধ, চোখের কোণায় জল চিকচিক করছে রাহুলের। তখন শাকিল বলা শুরু করে। আমরা যখন পার্কে যাই তখন সব কিছু খুলে বলে রাজীব আমাদের। আমরা জিজ্ঞেস করি প্রমাণ কোথায়, আমরা স্যারের কাছে দেই, তখন বলে RRLL। আর কিছু জিজ্ঞেস করার আগে রাজীবের বুকে এসে আরেকটা গুলি লাগে। তখন রাজীব মাটিতে বসে পড়ে। আমরা আরেকটা গুলির শব্দ শুনতে পাই। পিছনে ফিরে দেখি সাথী মাটিতে পড়ে আছে, তার কপাল দিয়ে রক্ত পড়ছে আর কপালে বুলেটের চিহ্ন। তখন তোর ছোট চাচা সামনে এসে বলে, অনাথের বাচ্চা, তুই এদের খবর দিয়ে এনে আমার কিচ্ছু করতে পারবি না। তুই এদের ডেকে এনে বরং এদের মৃত্যু ডেকে এনেছিস। সজীব তখন ছোট চাচাকে বলল, ছি ছি চাচা, আপনি এতটা খারাপ আমরা ভাবতে পারতেছি না। রাহুল আপনাকে নিজের বাবা মায়ের মতো, আপনাকে এতটা সম্মান করতো, আর আপনি কি করলেন তাদের সাথে? চাচা হাসতে হাসতে বলে, আরে, আমি টাকার জন্য সবকিছু করতে পারি, এরা তো কিছু না। আপনি কি ভাবছেন আপনি এত সব খারাপ কাজ করে পার পেয়ে যাবেন? উপরের আল্লাহ আছে কিন্তু। আরে, আমার কেউ কিছু করতে পারবে না। আমি আমার রাজা, তোমাদের তো আর বাঁচতে দেওয়া যাবে না। আমি আমার প্রমাণ কখনো রাখি না। আবার এই বলেই গার্ডদের বলে গুলি করার জন্য। যখন গার্ডটা গুলি করতে যাবে তখন কোথা থেকে যেন পুলিশ চলে আসে, আর পুলিশ আসতে দেখে সবাই চলে যায়। আমি আর শাকিল রাজীবের কাছে যাই, গিয়ে দেখি রাজীব মাটিতে পড়ে আছে। তারপর রাজীব আর সাথীকে নিয়ে হাসপাতালে যাই। সেখানে ডাক্তার তাদের মৃত বলে। সেদিন রাজীব আর সাথীকে দাফন করে আমরা চলে যাই বাসায়। বাসায় গিয়ে জানতে পারি ছোট চাচা আমাদের বাসায় গিয়েছিল আমাদের খোঁজে। তারপর আমরা এখানে চলে আসি ছুটি নিয়ে। সবার চোখেই জল। রাহুল তো নিস্তব্ধ হয়ে গেছে, শুধু নিজের দিকে তাকিয়ে চোখে জল ফেলছে। কিছু সময় পর রাহুল বলল, সোমেন কোথায় এখন আর কেমন আছে? আমাদের সাথে আছে, ওকে বাসায় রেখে আসছি। অনেক কান্না করছে সাথীর মৃত্যুর পর। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, শুধু আপু আপু করে কান্না করে। সোমেনকে আমার কাছে নিয়ে আসতে পারবি বন্ধু? আচ্ছা আনতেছি, তুই একটু অপেক্ষা কর। শাকিল এই বলে চলে যায় বাসায়। 1 ঘন্টা পর চলে আসে সমীরকে নিয়ে। সমীর তো রাহুলকে দেখে রাহুল ভাইয়া বলে কান্না করতে করতে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আসার আগে শাকিল সমীরকে বলেছিল রাহুলের সাথে দেখা করতে যাচ্ছে। সোমেন, তুই কেমন আছিস ভাই? ভাইয়া, আপুকে আর রাজীব ভাইয়াকে ওরা মেরে ফেলেছে। তুমি যাওয়ার পর থেকে আমাদের উপর অনেক অত্যাচার করেছে। এখন আর কোনো কথা না ভাই, চল খাবার খাওয়ার পরে কথা হবে। খাবার খাওয়া শেষ হলে আবার সবাই আড্ডা দেওয়ার জন্য ড্রয়িং রুমে বসে। আড্ডা দিয়ে সজীব আর শাকিল চলে যায়, আর সমীর থেকে যায় রাহুলের সাথে। বিকেলে সবাই যার যার রুমে যায় রেস্ট নেওয়ার জন্য। রাহুলের সাথে সমীরও যায়। যদিও দিয়ে বলেছিল সমীরকে তার সাথে নেওয়ার, কিন্তু রাহুল মানা করে দেয়। রুমে গিয়ে রাহুল সমীরকে বলে, সোমের, অনাথ আশ্রমের কোথায় ওরা পিস্তল আর ওই পাউডার রেখেছে? ভাইয়া, ওরা আশ্রমের পিছনে রুমের নিচে একটা রুম রেখেছে,
তবে ভাইয়া, তবে কি সমীর? ওই ওখানে অনেক বড় বড় মোটা লোক পিস্তল হাতে দাঁড়িয়ে থাকে। একদিন আমি আর আপু লুকিয়ে দেখেছিলাম। জানো ভাইয়া, আপু ওই দিন একটা ছোট কলমের মতো কি জানি লুকিয়ে এনেছিল, সেটা আপু তার ব্যাগে রেখেছিল। এর কিছুক্ষণ পর রহিম চাচা এসে ওই মোটা লোকটাকে অনেক বকেছিল, সেটা কোথাও না পেয়ে। সমীর তুমি ঘুমাও, সন্ধ্যার সময় আমরা ঘুরতে যাব, তোমার জন্য অনেক কিছু শপিং করব। সমীর খুশি হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রাহুল সমীরের দিকে তাকিয়ে চিন্তা করে। আল্লাহ, আমি এদের এনেছিলাম যাতে তারা ভালোভাবে থাকতে পারে, কিন্তু নরপশুরা এদের সাথে যা করছে, আমি এদের হয়ে সব কিছুর হিসাব নেব। তারপর রাহুল ফোন নিয়ে ব্যালকনিতে গিয়ে সেনাপ্রধান স্যারকে কল দিয়ে সব কিছু খুলে বলে। স্যারও রাহুলকে সাপোর্ট করেন। তখন রাহুল বলে, স্যার, আমি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরছি। আপনাদের কাছে আমার একটা আবেদন, সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিল আর সজীব তারা আমার সাথে কাজ করবে, তাদের সিলেটে আর আমাকেও সিলেটে পাঠানোর ব্যবস্থা করবেন। আর এই মিশনটা আমি নিজেই করব, তাই আমার কিছুদিনের ছুটি প্রয়োজন। আমি এটা আনঅফিসিয়ালভাবেই কাজ করব। দেখো রাহুল, আমরা জানি তুমি কোনো সিদ্ধান্ত এমনি এমনি নেবে না, তবু তোমায় একটা নিউজ দেওয়ার আছে। দেশের কয়েকটা জায়গায় বোম ব্লাস্ট হয়েছে। এই কাজ এমএসসি গ্যাং নামে একটা গ্যাং করেছে। তাদের কোনো ক্লু পাওয়া যায়নি। এদের খুঁজে বের করার দায়িত্ব তোমার টিমের উপর এসে পড়েছে। তুমি অসুস্থ, তোমায় জানানো হয়নি। স্যার কি বলছেন আপনি? ওরা দেশে হামলা করা শুরু করছে? তোমার অসুস্থতার কারণেই তাই বলা হয়নি তোমায়। কিন্তু তুমি কি এদের চেনো? স্যার, এই গ্যাং আমার পরিবার আর আমার বন্ধুকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। খেলা হবে স্যার, মাস্টার ফিরছে তার আগের রূপে। মাস্টার ইজ ব্যাক। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। স্যার, আমি যে দেশে ফিরবো এটা যাতে কেউ জানতে না পারে, এটা আপনার কাছে আমার অনুরোধ। তুমি যেমন চাইবে তেমন হবে। আমি তোমার কাজটা করছি। ফোনে কথা শেষ করে রাহুল রুমে এসে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় ঘুম ভাঙলে দেখতে সমীর পাশে নেই। নিচে গিয়ে দেখে সমীর আর দিয়া সোফায় বসে আড্ডা দিচ্ছে। তখন রাহুল সবাইকে উদ্দেশ্য করে বলে, ছোট আব্বু, আম্মু, আঙ্কেল, আন্টি আর দিয়া, তোমরা রেডি হয়ে নাও। আমরা সবাই মিলে ঘুরতে যাব আর শপিং করব। সমীর, তুইও রেডি হয়ে নে। আমি বলতে চাইছিলাম যে সবার মনই তো খারাপ, কোথাও ঘুরতে গেলে ভালো হয় না? সবাই কিছুক্ষণ পর চলে আসে। সবাই মিলে বের হয় বাসা থেকে। সবাই ঘোরাঘুরি আর শপিং করে বাসায় ফিরে। কিছু সময় পর সবাই ফ্রেশ হয়ে নিচে রাতে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে আসে। তখন রাহুল সবাইকে বলে, সবাইকে আমার একটা কথা বলার আছে। কি কথা রে বাবা? সবাই যখন খাবার টেবিলে আসলো তখন রাহুল সবার উদ্দেশ্যে বলে, আমি কালকে দেশে ব্যাক করব, আমার সাথে শাকিল আর সজীব দেশে ব্যাক করবে। রাহুলের কথা শুনে সবাই রাহুলের দিকে তাকায়। তখন আম্মু বলে, তুই দেশে ফিরবি মানে? হঠাৎ করে দেশে ফিরবি তুই? আমাদের আগে বলবি তো, আমরা আমাদের ব্যাগগুলো গুছিয়ে রাখতাম। আম্মু আর আব্বু, তোমরা দেশে ফিরছো না, তোমরা এখানেই থাকবে। আমি যতদিন দেশে ফেরার জন্য বলছি না ততদিন তোমরা এখানে থাকবে। আমি দেশে গিয়ে অমিকে এখানে পাঠিয়ে দেবো, তোমরা চিন্তা করো না। আপনাদের বলা হয় নাই অমি কিছু কাজের জন্য দেশে গিয়েছে। আঙ্কেল, আন্টি, তোমাদের কাছে একটা অনুরোধ আমার, আমার মা, বাবা, বোন আর সমীরকে একটু দেখে রেখো। আরে রাহুল, তুই কি বলছিস? তুই আমাদের পর ভাবিস? আপা, ভাই সাহেব, অমি আর স্বামীর এখানে থাকবে। আমি থাকতে এদের কিছুই হবে না। তখন রাহুলের আব্বু বলে, বাবা, তোকে বাধা দেবো না, কিন্তু হঠাৎ করে দেশে যাচ্ছিস কেন সেটা বল। আব্বু, দেশে কয়েকটা জায়গায় বোম ব্লাস্ট করা হয়েছে, এতে অনেক মানুষ আহত আর নিহত হয়েছে। কোন বাহিনী এদের সম্পর্কে কোনো ক্লু বের করতে পারছে না, তাই আমাদের ডাকা হয়েছে। তাহলে কি রাহুল? আঙ্কেল, তুমি যেটা চিন্তা করছো সেটাই। দেশে কয়েকটা ধ্বংস করে দিয়েছে কয়েকজন, সেটাই শুনতে পেলাম। সব কিছুর হিসাব নেওয়ার সময় এসেছে। দিয়ে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে না, শুধু নাড়াচাড়া করছে আর রাহুলের দিকে আচোখে তাকাচ্ছে। রাহুল সেটা খেয়াল করে বলে, দিয়া, খাবার খাচ্ছিস না কেন? তোমার সেখানে না গেলে হয় না? রাহুল তখন দিয়াকে রাগানোর জন্য আবার বলে, দিয়া আপু, তুই খাবার খাচ্ছিস না কেন? খাবার কি নাড়াচাড়া করলে পেটের খিদা মিটবে? দিয়া তো রাহুলের মুখে দিয়া আপু শুনে অগ্নি দৃষ্টিতে রাহুলের দিকে তাকায়। দিয়া তাকানোটা সবাই খেয়াল করলো। দিয়া কিছুক্ষণ তাকিয়েছিল রাহুলের দিকে, তারপর উঠে চলে যায় খাবার টেবিল থেকে। দিয়া খাবার টেবিল থেকে উঠার আগে রাহুল দিয়ার চোখের কোণে পানি দেখছিল। দিয়া চোখে পানি দেখে রাহুলেরও খুব খারাপ লাগলো। তখন আঙ্কেল বলল, রাহুল, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা আঙ্কেল? আমি আর তোমার বাবা ছোট থেকে তোমার আর দিয়ার বিয়ে দিব বলে ঠিক করে রাখি, কিন্তু যখন আস্তে আস্তে তোমরা বড় হলে তোমাদের এঙ্গেজমেন্ট করাবো বলে ঠিক করি। কিন্তু তার আগেই তোমার বাবা আর মা আমাদের ছেড়ে চলে গেলেন।
তুমি যেদিন আমাদের বাসা থেকে চলে গেলে তখন দিয়া সেদিন অনেক কান্না করেছিল। আমরা যখন ওকে কান্না করার কারণ জিজ্ঞেস করি তখন দিয়া বলে, আব্বু, আম্মু, আমি রাহুলকে ভালোবাসি, কিন্তু আমি সেটা রাহুলকে বলতেই পারছি না ভয়। ও যদি আমায় ফিরিয়ে দেয়, রাহুল যখন আমায় আপু আর বোন বলে তখন আমার মনে হয় আমার ভিতরে কেউ চাকু দিয়ে আঘাত করছে। আমি ওকে হারানোর ভয়ে আমার ভালোবাসার কথা বলতেই পারছি না। আমি কি করব এখন তোমরা বলো। আমরা তখন ওকে বলি, তোমার আর দিয়া বিয়ে অনেক আগের থেকে ঠিক করা আছে, তবে ওকে একটা শর্ত দেই, রাহুল যতদিন স্বাভাবিক না হচ্ছে ততদিন এ বিষয়ে কিছু না বলার জন্য। তার কিছুদিন পরে জানতে পারি যে তুমি মারা গেছো। সেদিন দিয়া অনেক কান্না করেছিল। সেদিন থেকে দিয়া আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছে। সেদিন আমি বুকে পাথর রেখে আমার মেয়েকে বলি নাই তুমি বেঁচে আছো। আমি প্রতিদিনই ভাই সাহেবের কাছে ফোন দিয়ে তোমার খোঁজ নিতাম। এরপর দিয়াকে আমি সিঙ্গাপুরে লেখাপড়া করার জন্য পাঠিয়ে দিই। দিয়া সিঙ্গাপুরে গিয়েও তোমাকে ভুলতে পারেনি, প্রতিদিনই কান্না করতো। যেদিন তুমি হাসপাতালে দেখতে পেয়েছিল সেদিন হয়তো আমার মেয়ে তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিসটা বোধহয় পেয়ে গেছিল। তার ফোনে কথা শুনে সেটা আমি বুঝতে পেরেছিলাম, আর তখনই তুমি চলে যাবে। আমি আঙ্কেলের কথা শুনে তো হতবাক। যাকে ভালোবাসতাম সে বুঝলো না আমার ভালোবাসা, আর যাকে আমি ভালোবাসি না সে আমার জন্য অনেক কষ্ট করছে। না, আমার এমনটা করা ঠিক হয়নি। আমি খাবার টেবিল থেকে খাবার নিয়ে দিয়ার রুমে হাঁটা দিলাম, আর সবাই তো আমার যাওয়া দেখে হাসছে। আমি দিয়ার রুমে গিয়ে দেখলাম দিয়া রুমে নেই। বেলকনিতে গেলাম, দেখলাম পাগলিটা এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। আমার খাবারটা রুমে রেখে দিয়ার পেছনে গিয়ে দাঁড়ালাম। দিয়ে পেছনে না তাকিয়ে বললো, এখানে কেন এসেছো? তুমি বুঝলে কি করে আমি তোমার পেছনে? সেটা তোমার জানার প্রয়োজন নেই, যাও এখান থেকে। আমি দিয়াকে ঘুরিয়ে বললাম, আমায় ভালোবাসো সেটা বললে না কেন? তোমায় একবার হারিয়েছি, আর হারাতে চাই না, প্লিজ তুমি চেও না। আমি দিয়াকে জোরে ধরে বললাম, আমার এই কাজে যাওয়া লাগবে। তুমি চাও না আমার পরিবার আর আমার বন্ধু আর সেই বোনের হত্যাকারী বিচার হোক? আমি ফিরে আসবো আমার পাগলিটার কাছে। এই বলে যে দিয়ার কপালে চুমু দেবো, তখন দিয়া বলে, এই, তুমি কিন্তু আমায় এখনো প্রপোজ করনি। আমায় টাচ করলে কিভাবে? আগে প্রপোজ করো, তারপর। আমি তখন বেলকনিতে থাকা একটা গাছ থেকে ফুল নিয়ে দিয়াকে হাঁটু করে প্রপোজ করে বলি, গাছের প্রাণ যেমন মাটি তেমনি আমার প্রাণ তুমি। তোমার জন্য এই পৃথিবীতে জন্ম নিলাম আমি। এই পূর্ণিমার রাতে আমার পাগলা মনে খুঁজে যায় ওহে প্রিয় আমার। আই লাভ ইউ দিয়া। দিয়া তখন রাহুলের কাছ থেকে ফুল নিয়ে রাহুলকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ টু বলেই রাহুলের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তখন পিছন থেকে হাততালির শব্দ শুনে তারা পিছন ফিরে দেখে আব্বু আম্মু আর আঙ্কেল আন্টি আর পিচিটাও আছে। সবাই মিটমিট করে হাসছে। তখনই রাহুলের ফোনে কল আসে। কল রিসিভ করার জন্য বাইরে গিয়ে রাহুল দেখলো সজীব কল দিয়েছে। কল রিসিভ করে বলে, হ্যালো সজীব, কেমন আছিস বল? ভালো থাকা হলো না রে, সেনাপ্রধানের কার্যালয় থেকে মেইল এসেছে আমার আর শাকিলের। রাহুল হেসে বলে ওঠে, কি জন্য মেল এসেছে রে? আমাদের ট্রান্সফার করা হয়েছে, আর মাস্টার নামক সেই ভয়ঙ্কর কমান্ডোর অধীনে কাজ করতে হবে। শাকিল ফোন নিয়ে বলে, বন্ধুরে, জীবনটা বুঝি গেল। শুনেছি মাস্টার নাকি অনেক কঠোর আর চালাক। তোরা কখনো মাস্টারকে দেখেছিস? আরে বেডা, এখনো কারো ভাগ্য হয়নি মাস্টারকে দেখার। আচ্ছা, তুই তো প্রশ্ন করছিস কেন? তুই কি মাস্টারকে চিনিস? আরে বেটা, আমি চিনলে কি আর তোরে জিজ্ঞেস করতাম? কালকে চলে যাব বন্ধু, দেশে চলে যাব, আর দেখা হবে না রে। সজীব ফোন নিয়ে বলে, বন্ধু আর দেখা হবে না, তুই সাবধানে থাকিস। যদি মাস্টারের সাথে কাজে সফল হই তাহলে দেখা হবে। এখন ঘুমিয়ে পড়, কালকে সকাল 10টায় ফ্লাইট, সকালে বিমানবন্দরে দেখা হবে। এই বলে রাহুল ফোন কেটে হাসতে থাকে। তখন সবাই হাসির কারণ জিজ্ঞেস করে। তখন রাহুল সব কিছু খুলে বলে। তখন দিয়া বলে, তুমি কি তাহলে সেই মাস্টার যে কোনো মিশনে আজ পর্যন্ত ব্যর্থ হয়নি? হ্যাঁ ম্যাডাম, আমি সেই ব্যক্তি। এখন সবাই ঘুমিয়ে পড়ো, সকালে আমার বের হতে হবে। সবাই চলে যায়, শুধু দিয়া আর রাহুল ছাড়া। আমি তোমার সাথে বাংলাদেশে ফিরতে চাই, প্লিজ। দেখো, আমি বৃষ্টিকে হারিয়েছি, তোমায় হারাতে পারবো না, প্লিজ আমার কথাটা রাখো। বৃষ্টিকে পরে বলবো। এখন বলার জন্য বলছি। আমার এক্স গার্লফ্রেন্ড আমায় আর কিছু বলতে পারবে না। গুড নাইট। এই বলে রাহুল তার রুমে চলে আসে, এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কারো হাতের স্পর্শ পেয়ে রাহুলের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে যে দিয়া তার পাশে বসে আছে, তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। রাহুল হুড়মুড়িয়ে উঠে বলে, দিয়া, তুমি আমার রুমে এত সকালে কেউ দেখলে কিভাবে বলো তো? আরে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো এই একটু আগে রুমে আসলাম,
আমি আসলাম আরও তোমায় ঘুম থেকে ডেকে তোলার জন্য। 7টা বাজে আর এসে দেখি তুমি ঘুমিয়েই আছো। তাই তো তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। যাও ফ্রেশ হয়ে আসো, নিচে সবাই বসে আছে। এই বলে দিয়ে নিচে চলে আসে। রাহুলও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর নিচে চলে যায় নাস্তা করার জন্য। নাস্তা শেষে রাহুল চলে আসে রুমে। রুমে এসে রেডি হয়ে নেয়, তারপর সজীবকে কল দেয়। ওই সজীব, কই তোরা? এই তো বন্ধু, রেডি হচ্ছি, এখনই বের হয়ে যাব। আচ্ছা, আমি এয়ারপোর্টে আসছি, তোরাও বেরিয়ে পড়। তুই এয়ারপোর্টে কেন যাবি? এয়ারপোর্টে আসলেই সেটাই দেখতে পারবি। ওই হালা, হাসোস কেন? আচ্ছা রাখি রে। রাহুল তার প্রয়োজনীয় কাপড় আর অনেক কিছু জিনিস নিয়ে নিচে চলে আসে। এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়। এমন সময় সবাইকে দেখতে পেলেও দিয়াকে দেখতে পায়নি। তখন রাহুল তার আন্টিকে জিজ্ঞেস করে, আন্টি দিয়া কই? জানি না তো বাবা, ওর রুমে হতে পারে। রাহুল তখন তার ব্যাগ নিচে রেখে দিয়ার রুমের দিকে যায়। সেখানে দেখতে পায় দিয়া রুমের এক কোণে মাথা নিচু করে কান্না করছে। তখন রাহুল দিয়ার কাঁধে হাত রাখে। রিয়া পেছনে তাকিয়ে দেখে রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে। রাহুল তখন বলে, আরে পাগলি, কান্না করছো কেন? আমি তো আমার কাজ শেষ করেই চলে আসবো। তাছাড়া এখানে তো সবাই আছে, সমীর আছে, আর অমিকে আমি নিজে রাতে এখানে পাঠিয়ে দেবো। রাহুল দিয়ার কপালে একটা চুমো দেয়। তারপর তারা নিচে চলে আসে। রাহুল সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে এসে দেখে শাকিল আর সজীব বাইরে দাঁড়িয়ে আছে। তখন সজীব বলে, কিরে তুই কোথায় যাবি? তোদের সাথে এখন এত প্রশ্ন করবি না, তার প্রশ্নের উত্তর দিতে দিতে ফ্লাইটে মিস হয়ে যাবে, চল। তিনজন মিলে এয়ারপোর্টে ঢুকে এয়ারপোর্টের সব ফর্মালিটি শেষ করে বিমানে গিয়ে বসে। বিমান কিছু সময় পর ছেড়ে দিল। দীর্ঘ 6 ঘন্টা পরে ঢাকা অবতরণ করলাম। ঢাকা এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের সেনাপ্রধানের কার্যালয়ে। সেখান থেকে সব কিছু বুঝে নিয়ে স্যারের সাথে কথা বলে তিনজন বেরিয়ে পড়ে সিলেটের উদ্দেশ্যে। সিলেটের আসার উদ্দেশ্য তিনজন ঠিক করলো বাসে বসে আসবে। তিনজন মিলে বাসে উঠে পড়ে। দীর্ঘ 7 ঘন্টার জার্নি করে আমরা আমাদের জন্য ঠিক করা একটা ফ্লাইটে উঠি। ফ্লাইটটা ছিল আমাদের আগের বাসার কাছে। আমি দেখছি এলাকাটা অনেক পাল্টে গেছে। আমি সজীব আর শাকিলকে বলি, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি, তোরা ফ্রেশ হয়নি। আমি এই বলে বেরিয়ে পড়ি। আমি তখন আমাদের বাসার কাছে আসলাম। এসে দেখলাম বাসার চারপাশে অনেকগুলো গার্ড। আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম, চাচা এখানে এত লোক কেন? আমাগো ম্যাডাম আইসেন, তাই এত লোক এখানে। স্যার আইবেন 15 দিন পরে। দারোয়ান রাহুলের কথার উত্তর দিয়ে রাহুলের দিকে তাকিয়ে বলে, তোমায় তো বাবা কোথায় দেখছি বলে মনে হচ্ছে। আরে বুড়া বেটা, তোর এই হাল করলো কেডায়? কি ভাবছেন আমি দারোয়ান চাচাকে গালি দিয়েছি? তাহলে ভুল ভাবছেন। দেখুন দারোয়ান চাচা কি বলে। আপনি কি তাহলে রাহুল বাবা? এই কথাটা আমারে তো একজনে কইতো, এই তো মারা গেছে। আপনি এইটা জানলেন কেমনে বাবাজি? আরে চাচা, তুমি ঠিকই ধরেছো, আমি রাহুল। এই কথা শোনার পর চাচা আমায় জড়িয়ে ধরেন আর বলেন, বাবাজি তুমি এখনো বেঁচে আছো? সবাই যে কইলো তুমি মারা গেছো, আমার তো বিশ্বাসই হইতেছে না বাবাজি। চাচা আমায় এখনো আল্লাহ বাঁচিয়ে রাখছেন হিসাব নেওয়ার জন্য। আমি তোমার সাথে কথা বললে তুমি সমস্যায় পড়বে। আমি একটা কার্ড চাচার হাতে দিয়ে বললাম, তোমার ডিউটি শেষ হলে এই ঠিকানায় এসো, তোমার সাথে কথা হবে। এই জায়গায় আমি থাকি। রাহুল আর দারোয়ান যখন কথা বলছিল তখন একটা গার্ড এসে বলে, এই বুড়ো, এই ছেলেটাকে এত কথা বলছিস কেন? গার্ডের এমন কথা শুনে রাহুলের চোখটা যেন গরম হয়ে গেল। রাহুল কি বলতে যাবে তার আগেই দারোয়ান চাচা বলেন, আরে সাহেব, এই বাবাজি এই ঠিকানাটা খুঁজে পাইতেছিল না। গার্ড তখন কার্ড নিয়ে দেখে, তখন বলে, এই বুড়ো, ঠিকানাটা বলে দিয়ে একে বিদায় কর। আর এনে কার্ড। এই বলে কার্ড ছুঁড়ে মারে দারোয়ান চাচার মুখে, আর ওখান থেকে চলে যায় গার্ড। চাচা তুমি আমায় কিছু বলতে দিলে না কেন? এত বড় সাহস তোমার সাথে এরকম করে কথা বলে? বাবারে তুমি, বড় স্যার ম্যাডাম আর আপা চলে যাওয়ার পর সবাই আমি সহ বাড়ির সব কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করে। চাচা একটা কথা, আমি যে বেঁচে আছি বা আমি যে এখানে আসছি তা যেন কেউ জানতে না পারে। চাচা আর কয়েকটা দিন অপেক্ষা করো, সব কিছু আগের মতো হয়ে যাবে। আচ্ছা চাচা, আমি তাহলে আসি, তোমার ডিউটি শেষ হলে দেখা করো আমার সাথে। আচ্ছা বাবাজি, সাবধানে যাইও। এই বলে রাহুল একবার বাড়ির দিকে তাকিয়ে চলে আসে তাদের ফ্ল্যাটে। তখন সজীব বলে, কিরে রাহুল, কই ছিলে তুই? আমাদের বাসাটা দেখতে গিয়েছিলাম। কেউ তোকে চিনতে পারে নাই তো? আমি দারোয়ান চাচার সাথে কথা বলে এলাম। দারোয়ান চাচাকে এখানে ঠিকানা দিয়ে আসছি, রাতে আসবে। তোরা খাবার অর্ডার কর, আমি বাথরুম থেকে আসছি। আর শোন, খাবার একটু বেশি করে অর্ডার করবি। খাবার কেন বেশি অর্ডার করছি সেটা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে মা বাবা আর দিয়ার সাথে কথা বলে নিলাম।
এখন অমিকে কল দিতে হবে। কল দিলাম অমিকে, কিছু সময় পর রিসিভ করে অমি বলল, ভাইয়া কেমন আছিস তুই? ভালো বোন, তুই কেমন আছিস? ভালো। মা বাবা কেমন আছে রে? ভালো, কিছুক্ষণ আগে কথা বললাম তাদের সাথে। তাদের সাথে কথা বললি মানে? তুই কোথায় এখন? আমি এখন বাংলাদেশে আসছি। ওই তুই না অসুস্থ, তাহলে এখানে কি করছিস? আমি একটা মিশনে এসেছি। আমি তোরে যা বলছি মন দিয়ে শোন। তুই তোর ব্যাগ গুছিয়ে নে, কালকে সকালে তুই সিঙ্গাপুর ব্যাক করছিস। কালকে সকালে 9টায় কয়েকজন কমান্ডো এসে এয়ারপোর্টে নিয়ে যাবে। তখন অমি রাহুলকে কিছু বলতে যাবে, তার আগে রাহুল বলে, প্লিজ বোন, তুই এখন আমায় কিচ্ছু জিজ্ঞেস করবি না। সিঙ্গাপুর গিয়ে পৌঁছানোর পর সব জানতে পারবি। ভাইয়ের একটা কথা রাখ বোন। আরে ভাইয়া, তুই এমন করে বলছিস কেন? আমি এখনই আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি। এই তো আমার ভালো বোন, আই লাভ ইউ আমার সুইট বোন। ওই বান্দর, আর পাম দিস না। খাওয়া দাওয়া শেষ কি তোর? না, একটু পর খাবার খাবো। আরও কিছু কথা বলে ভাই বোন তাদের ফোন রেখে দেয়। তখন কলিং বেল বেজে ওঠে। রাহুল গিয়ে দরজা খুলে তো অবাক। তার সামনে দাঁড়িয়ে ছিল দারোয়ান চাচা, চাচি আর তার 2 ছেলে। এটা দেখে রাহুল তো অনেক খুশি, আবার ভয়ও পাচ্ছে। তখন শাকিল আর সজীবও রাহুলের কাছে আসে। তখন রাহুল বলে, আরে চাচা চাচিদের আসো, ভেতরে এসো তোমরা। সবাই ভিতরে এসে বসলো। আবার কলিং বেল বেজে উঠল। রাহুল যখন উঠতে যাবে তখন শাকিল বলল, আমি দেখছি, তুই চাচার চাচিদের সাথে কথা বল। আমি গিয়ে দরজা খুলে দেখলাম খাবার নিয়ে আসছে। আমি তখন সেটা রিসিভ করলাম। আমি খাবার নিয়ে ভেতরে আসলাম। তখন রাহুল বলল, চলো সবাই মিলে খেয়ে নেই, পরে কথা হবে। রাহুল বাবা, আমরা খেয়ে আসছি, তুমি খেয়ে নাও। চাচা তুমি জানো আমি মিথ্যা কথা পছন্দ করি না, তাই মিথ্যা বলে লাভ নেই। চলো সবাই মিলে খেয়ে নেই। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে চাচি সব কিছু থালা বাসন ধুয়ে টেবিলে পরিষ্কার করে আবার সবাই একসাথে বসে তখন দারোয়ান চাচা বলেন, বাবা, আমরা তো সবাই জানি তুমি মারা গেছো, তাহলে তুমি আমাদের সামনে দাঁড়িয়ে আছো, বুঝলাম না কিছু। চাচা শোনো তাহলে, আর আমি যে বেঁচে আছি প্লিজ তোমরা কেউ বলো না, তাহলে অনেক সমস্যা হবে। আচ্ছা চাচি, তুমি ওদের নিয়ে বসো, আমি চাচা আর সজীব ও শাকিল আসছি। ওরা 4 জন মিলে অন্য রুমে চলে গেল। অন্য রুমে গিয়ে চাচার সাথে আরও কিছু কথা বলে আর আমার প্ল্যান বললাম। তারপর আবার চলে এলাম চাচি আর ওদের কাছে। আরও কিছু কথা বলে চাচি আর চাচারা চলে গেল। রাহুল তখন ফোনে একটা ফোন আসলো। ফোন রিসিভ করেই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মাস্টার, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো স্যার। ওই দুজন কি যেন নাম, ভুলে গেছি। ওদের খবর কি? স্যার সজীব আর শাকিল ভালোই আছে স্যার। মাস্টার, এই মাসের শেষ দিকে এমএসসি গ্যাংয়ের লিডার দেশে আসবে। আমি বিশ্বস্ত সূত্র হতে খবর পেলাম। স্যার চিন্তা করবেন না, আমার হাতে 12 দিন সময় আছে। তাহলে এই 12 দিনে বাংলাদেশ থেকে এমএসসি গ্যাংয়ের নাম আর নিশানও থাকবে না। আপনি আমাদের জন্য দোয়া করবেন স্যার। আরে তোমাদের জন্য আমার দোয়া সবসময় আছে। আচ্ছা ভালো কথা, তুমি কবে থেকে কাজে নামবে? স্যার কালকে নামবো। কালকে আমাদের টার্গেট থাকবে ওই আশ্রম। কালকে আশ্রম থেকে সব কালো রক্তগুলো ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে দেব। তখন সেনাপ্রধান মাস্টারের কথা শুনে হাসলেন। মাস্টারও হাসলো। এই হাসির কারণ এই 2 জন ছাড়া আর কেউ জানে না। এই হাসির রহস্য কিছু সময় না হয় অজানাই থাকুক। পরের দিন ছিল শুক্রবার। সকালে আজানের ধ্বনি শুনে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল ঘুম থেকে উঠে শাকিলের সজীবকে ডেকে তোলে। তারপর 3 জন মিলে উজু করে নামাজে চলে যায়। নামাজ পড়ে এসে সবাই মিলে সকালের নাস্তা করে নাস্তা শেষ করে শাকিল বলে, ওই চল না, অনেক দিন হলো আমরা আমাদের সেই জায়গায় যাওয়া হয় না, চল না। এখন না, জুম্মার নামাজ পড়ে যাবো ওই জায়গায়, চল কলেজে যাই। অনেকদিন হলো কলেজের ক্যাম্পাসে যাওয়া হয় না। ওই দাঁড়া, কলেজে গিয়ে আমায় কেউ রাহুল বলে ডাকবে না, দীপ বলে ডাকবি। কেন? কি জন্য তোকে রাহুল বলবো না? এমনি, আমি চাই না আমার পরিচয় এখন কেউ জানুক। সময় আসলে আমি এমনি আমার পরিচয় দেব। রাহুল তার ফোন নিয়ে একজনকে কল দিয়ে বলে, এই তোরা কি চলে এসেছিস? জি বস, চলে এসেছি। ওকে 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। রাহুল, সজীব আর শাকিল বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। সজীব আর শাকিল বলেছিল রাহুল কার সাথে কথা বললো আর কার সাথেই বা দেখা করবে। কিন্তু রাহুল বলল কলেজে গেলেই তোরা জানতে পারবি কার সাথে দেখা করব। কিছুক্ষণ পর কলেজে চলে আসে রাহুল। সজীব আর শাকিল তখন সজীব বলল, কিরে রাহুল, এখন তো কেউই নেই। কি ব্যাপার রাহুল, বল তো, আমি তো কিছু বুঝতে পারছি না কিছু।
চল কলেজের পেছনে সারপ্রাইজ আছে, চল চল। তিনজন মিলে কলেজের পিছনে চলে যায়। গিয়ে শাকিল আর সজীব অনেক অবাক হয়ে যায়, কারণ দুজনেই এদের এত কাছ থেকে দেখতে পারবে তা কখনোই চিন্তা করতে পারে নাই। ভাবছেন কি দেখেছে এরা? একটু অপেক্ষা করেন, সামনের পর্বেই জানতে পারবেন কি দেখেছে সজীব আর শাকিল। তখন সামনে থাকা রাহুলকে উদ্দেশ্য করে সজীব ভয়ে ভয়ে বলে, এই রাহুল, এরা এখানে কেন? এরা তো একজনের সাথে কাজ করে, এরা তো এখানে আসার কথা না, তাহলে সে কি এখানে আসবে? তখন এখানে থাকা ওই লোকদের মাঝ থেকে একজন এসে রাহুলকে বলে, মাস্টার, আপনি কেমন আছেন এখন? ভালো, তোরা কেমন আছিস? ভালো ছিলাম না, তবে আপনাকে দেখে ভালো হয়ে গেছি। আপনি শুধু একবার বলেন বস, আপনাকে কারা আহত করেছিল? কসম আল্লাহর, হ্যাঁ একটাকেও বাঁচিয়ে রাখবো না। আরে তোরা শান্ত হ, আজকে সন্ধ্যার সময় আমরা মিশনে যাচ্ছি, তোরা রেডি থাকিস। আর তোদের এখানে আসতে কোনো সমস্যা হচ্ছে না তো? মাস্টার, আমরা সব সময় রেডি, আপনি শুধু একবার বলে দেখেন, আর আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এইদিকে মাস্টার। আর ওই লোকের কথা শুনে বুঝতে বাকি রইল না সজীব আর শাকিলের রাহুলের পরিচয়। তারা ভাবতেও পারছে না তারা কার সাথে আছে। তখন সজীব আর শাকিলের দিকে তাকিয়ে রাহুল বলে, কি রে, তোরা এমনভাবে তাকিয়ে কি দেখছিস? তাহলে তুই মাস্টার আবার রাহুল? আমার তো বিশ্বাস হচ্ছে না। সারপ্রাইজটা কেমন ছিল বন্ধু? আরে বেটা, এদের দেখা তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেউ তোকে তো চিনতে পারে নাই। এদের দেখার অনেক ইচ্ছে ছিল, আর সাথে তোকেও। যাই হোক, পূরণ হলো আমার ইচ্ছে। আমি ওদের কথা শুনে হাসলাম, আবার ওই লোকদের উদ্দেশ্য করে বললাম, তোমরা চলে যাও, আর সন্ধ্যার সময় কল দিলে ঠিকানায় চলে যাও। ওরা ঠিক আছে বলে চলে গেল, আর আমি সজীব আর শাকিলকে নিয়ে ফ্ল্যাটে চলে এলাম। ফ্ল্যাটে এসে আমি দেখলাম আমার ফোন বাজছে। আমি ফোনের দিকে না তাকিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো সুন্দর সুন্দর গালি। তখনই আমি ফোন কান থেকে নামিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে তো অবাক, কারণ এটা দিয়ার নাম্বার, আর আজকে দিয়াকে কল দেওয়া হয়নি। আমি আবার ফোন কানে তুলে ভয়ে ভয়ে বললাম, ওই গরু, রামছাগল, লাল বান্দর, হনুমান, গাধা, তুই আমায় সকালে কল দেওয়ার কথা কয়টায় ছিল? আর এখন কয়টা বাজে? রাতেও কল দিস নাই, সকালেও কল দিস নাই। আচ্ছা, তুমি কি আমায় ভালোবাসো তো? আরে আমার ময়না, আমি তো কাজে বিজি ছিলাম, তাই তোমায় কল দিতে পারি নাই। ওই মিথ্যা কথা বলবি না আমায়। আর সত্যি বলছিল ময়না। সত্যি তো? মা বাবা আর আঙ্কেল আন্টি কেমন আছে? ভালো। কি হলো, রেগে আছো কেন? তুমি সবার কথা জিজ্ঞেস করলে, কিন্তু আমি কেমন আছি, আমি কি করছি, সেটার কথা তো কোনো খোঁজই নিলে না। আরে বাবা, আমি জানি তো আমার ময়না সব সময় ভালো থাকে। আচ্ছা শোনো, আজকে অমি সিঙ্গাপুর ফিরছে, তুমি ওর সাথে যোগাযোগ করে ওকে এয়ারপোর্ট থেকে বাসায় নিয়ে যাবে। হয়েছে, আর পাম্প দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। আচ্ছা। রাহুল ফোন রেখে তিন বন্ধু আরও কিছু কথা বলে নেয়। তারপর রাহুল বলে, সজীব আর শাকিল, শোন তোরা, আজকে একটা মিশন যাবি, এটা তো তোরা জানিস, তবে আমার সাথে তোরা যাবি। আমি ওদের একটা কাগজ আমার ব্যাগ থেকে বের করে দিয়ে বললাম, তোরা এই মার্ক করা ঠিকানায় গিয়ে জায়গাগুলো পরিদর্শন করে আসবি। ওই জায়গায় পরিদর্শনের সময় যাতে কেউ কোনো সন্দেহ করতে না পারে। তোর সাথে আমরা যাব না কেন? এটা নিয়ে তোদের চিন্তা করতে হবে না। আচ্ছা, তোর প্ল্যানটা কি বলতো? তোরা ওই জায়গায় পরিদর্শন করে আয়, তাহলে সব বুঝতে পারবি। দুইজনে আচ্ছা বলে চলে যায়। এরপর জুমার আজান দিয়ে দেয়। তারপর তিনজনে গোসল করে রেডি হয়ে চলে যায় নামাজ পড়তে। নামাজ শেষে চলে যায় প্রথমে তার বাবা চাচির কবরে। তারপর তিনজন মিলে কবর জিয়ারত করে নেয়। জিয়ারত শেষে রাহুল বলে, বাবা মা আর চাচি তোমাদের যারা বাঁচতে দিল না, আমার কাছ থেকে যারা তোমাদের দূর করেছে আর আমায় অনাথ করেছে, আজ থেকে তাদের মৃত্যুর মিছিল শুরু হবে। তোমরা শুধু আমায় দোয়া করো, আমি যেন আমার প্রতিশোধ পূরণ করতে পারি। এই বলে রাহুল কান্না করছে। মা বাবা চাচির কবর জিয়ারত শেষে রাহুল চলে যায় রাজীব আর সাথের কবরে। সেখানে গিয়েও তিনজন মিলে কবর জিয়ারত শেষ করে। রাহুল তখন বলে, আমার কাছ থেকে আমার ভাইয়ের মতো বন্ধু আর বোনকে দূর করছে, আজকে তাদের মৃত্যুর দিন গণনা করা শুরু। আমায় তোরা দোয়া করিস রে, আমি যেন তোদের হত্যার প্রতিশোধ নিতে পারি। সেখানে গিয়েও কান্না করে। তিন বন্ধুর চোখের জল তখন শাকিল আর সজীব রাহুলকে জড়িয়ে ধরে। তারপর তারা চলে যায় বাসায়। বাসায় গিয়ে তারা দেখতে পেল দারোয়ান চাচা ফ্ল্যাটের সামনে টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে। তখন রাহুল বলে, চাচা তুমি এখানে, আর হাতের টিফিনে কি? বাবাজি, তোমার শাশি এগুলো রান্না করে তোমার জন্য পাঠিয়েছে। তোমাদের এখানে রান্না করার জন্য তো কোনো মেয়ে মানুষ নাই। চাচা চাচিকে এত কষ্ট করার কি দরকার ছিল? আমরা বাইরে থেকে গিয়ে খেয়ে আসতাম। বাবা, রাহুল বাবাজির বাইরে খেলে পেটের সমস্যা হয়। তারপর সবাই মিলে খাবার খেয়ে নেয়।
দারোয়ান চাচা রাহুলের সাথে আরও কিছু কথা বলে তিনি চলে যান তার বাড়ি। তখন রাহুল তার মানিব্যাগ থেকে টাকা বের করে সজীবের হাতে দিয়ে বলে, শোন, তোরা ওই জায়গায় কাজ শেষ করে বাসায় ফেরার সময় এই টাকা দিয়ে বাজার করে চাচাদের বাসায় দিয়ে আসবি। আর শোন, চাচার চাচিকে বলবি বাজার সব আমরা করে দেবো, তাদের বাজার করতে মানা করবি। ওই তুই একা দিবি নাকি আমরাও দিই? আমাদের উচিত বন্ধুতার সাথে সামিল হওয়া। তারপর তিনজন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আসরের আজান শুনে ঘুম ভেঙে যায় তিনজনের। একসাথে নামাজ পড়ে আসে। রাহুল তখন বাসায় ফিরে তৈরি হতে থাকে মিশনে যাওয়ার জন্য, আর শাকিলা সজীবও তৈরি হয়ে নেয়। মাগরিবের নামাজ শেষে বেরিয়ে পড়ে তিনজন। রাহুল তখন কল দেয় তার লোকদের। কল দিয়ে বলে, ওই তোরা কই? বস, আমরা এসে গেছি। ওই তোরা স্যাটেলাইট ফোন অ্যাক্টিভ করে নে, আর জ্যামার অন করবি আমি বললে। তবে পেছনের রাস্তায় অপেক্ষা করবি তোরা, আমি আসছি। রাহুল আশ্রমের সামনে এসে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বিদায় দিয়ে গেটের সামনে যেতে গার্ড বলে, কি চাই আপনার এখানে? আমি ওই আশ্রমের মালিক, আর আমাকে বলছেন কি চাই। মানে কি, একটু খুলে বলেন। আমি রাহুল চৌধুরী, শাহেদ চৌধুরীর ভাতিজা। আর মেয়ে মজালন, এই ব্যাটারে আমাকে বস অনেক আগেই মেরে ফেলছে। বিশ্বাস হয় না? এই দেখো চাচার সাথে আমার ছবি তোলা, দেখলেন? তখন ছবি থেকে গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে যায়। একবার রাহুলের দিকে আর একবার ছবি দিকে তাকায়। গার্ড তখন বলে, আমি আগে বসের সাথে কথা বলে নিই। জামা অন করো। লোকটি আমার কোনো কথা বুঝলো না, কল দিচ্ছে বারবার। আমি হেসে বললাম কল যাচ্ছে না, আর যাবেও না। গেট খুলে না হলে মারা পড়বি সব কটা। গার্ডে তার ওয়্যারলেস দিয়ে ভিতরে থাকা গার্ডের বলতে গিয়েও দেখলো ওয়্যারলেসও কাজ করছে না। তখন বাঁশি বাজতে থাকে। কিছুক্ষণ পর গার্ডটা চলে আসে। তখন ওখানে থাকা একজন গার্ড বলে, এই তুই কে রে, আর এখানে কি চাস? এই তোরা ভেতরে চলে আয়, আমি ওই আশ্রমের মালিক। তোরা আমার এই আশ্রম থেকে চলে যাওয়া হবে তাদের জন্য মঙ্গলের। মাথা গরম করাস না, তুই চলে যা। তোরা ফোর্ট এখান থেকে, না হয় কিছুক্ষণ পর একটাও বেঁচে থাকবি না। এই মার ওকে। গার্ডটা যতই এগোচ্ছে এক একজন করে মাটিতে লুটিয়ে পড়ছে। গার্ড তো কিছুই বুঝতে পারছে না। তখন গার্ড বলল, তুই কি চাল চালিয়েছিস? আর তুই কি মনে করেছিস এই কয়জনকে বের আমাদের ভয় পাইয়ে দিবি? মাস্টার কখনো কোনো চাল চালে না, তোদের মারতে তো আমার কোনো চালের প্রয়োজনই নেই। রাহুলের মুখে মাস্টার শুনে সবাই কয়েক পা পিছিয়ে চলে যায়। তখন গার্ড বলে, আজকে তোকে এখানে মেরে পুঁতে ফেলবো, বসের কাছ থেকে অনেক বকশিস পাবো। তুই একবার পেছনে তো তাকিয়ে দেখবি না? রাহুলের কথা পিছনে তাকিয়ে দেখতে পেল তার সাথে থাকা গার্ডের অবস্থা। কয়েকজন বাদে সব গার্ড মাটিতে শুয়ে আছে, আর তার পাশে অবস্থান করছে একদল মানুষরূপী রক্তক্ষেপক, যাদের হাতে কয়েকটা মেশিন, চাকু বা সেই গার্ড তাদের জীবনও দেখেনি। আর সব কয়টা বিশাল বিশাল দেহের অধিকারী। এটা দেখে সেই গার্ড থরথর করে কাঁপতে থাকে। তখন রাহুল দানবের মতো হাসতে থাকে, সাথে রক্তক্ষেপরাও। তখন গার্ডটি ভয় ভয় বলে, ভাই আপনি কে? আর আপনার সাথে থাকা ছেলেগুলোই বা কে? আমার পরিচয় জানলে তুই নিজেই আজরাইলকে তোর জান কবজ করার জন্য ইনভাইট করবি। তখন বলেছিলাম গেটটা খোলার জন্য, কিন্তু তুই কি করলি? বলে হাসতে লাগলাম। তুই জানিস এদের কাজ কি? কি 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 কাজ ভাই? এরা হলো এক একটা রক্তচোষা। এদের যতক্ষণ না রক্তের নেশা মেটছে ততক্ষণ পর্যন্ত এরা থাকবে না। তোদের ভাগ্য ভালো আমি এখানে আছি। আমি না থাকলে তুই ওদের মতো এতক্ষণ ওপরে চলে যেতি। তোর বস এতদিন এই দেশে যা করছে, অনেক অনেক মানুষ হত্যা করছে, আর আমার পরিবারের সাথে তো অনেক খারাপ করছে। এর জন্য ওকে অনেক আফসোস করতে হবে। সেটার ফল এখন তোর বসকে ভোগ করতেই হবে। তোর বসকে আরও কয়েকদিন বাঁচার সুযোগ দেবো। এর মাঝে যদি সে এসে আত্মসমর্পণ করে তাহলে হয়তো বেঁচে যাবে। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিস? এদের সব করার রক্ত তোরা কীভাবে পান করবি সেটা তোরা জানিস। আমি 1 ঘন্টার ভেতরে এই জায়গায় ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার দেখতে চাই। আমি আশ্রমের ভেতরে যাচ্ছি, কোনো আওয়াজ যেন শুনতে পায় না। এই বলে রাহুল যখন হাঁটা দিবে তখন সব গার্ডরা দৌড়ে এসে রাহুলের পা জড়িয়ে কান্না করে বলে, ভাই আমাদের সবাইকে মাফ করে দেন, আমরা বুঝতে পারিনি। ভাই আমি সত্যি বলছি, আমি জানি না আপনি কে। শুধু একটা কথা বলতে পারি, আমরা আপনার কথা না শুনে অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ ভাই, আল্লাহর ওয়াস্তে আমাদের মাফ করে দেন। আমাদের সবার বউ আর সন্তান আছে, তাদের দিকে তাকিয়ে ক্ষমা করে দেন। কেন এখন কেন? তোরা না আমায় মারতে এসেছিলি, এখন কেন ক্ষমা চাচ্ছিস? ভাই ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। এতক্ষণে বুঝে গেছি আপনি অনেক বড় মাপের একজন। না হলে আপনার জন্য এই দানবগুলো কাজ করতো না। আর এদের দেখে তো মানুষ মনে হচ্ছে না।
আরে এক একটা রাক্ষস, এদের দেখে মনে হচ্ছে কোনো হিংস্র বনের হিংস্র রাক্ষস। রক্ত পান করার জন্য এরা বন ছেড়ে লোকালয়ে চলে এসছে। ভাই, আজকে মাফ করে দিন। আজকের পর থেকে আর এই কোনো গুন্ডামি করবো না। প্রয়োজন হলে অটোরিকশা চালিয়ে পেট চালাবো। ভাই, আপনি একবার মাফ করে দেন। আপনি যা বলবেন আমি সব করব, তবুও মাফ করে দিন। আচ্ছা শোন, তাদের এই আশ্রমে যা কিছু অবৈধ জিনিস আছে সবগুলো আমার সামনে নিয়ে আয়। যদি কোনো চালাকি করছিস। তখন রাহুলকে থামিয়ে বলল, বস, কোনো চালাকি করবো না। এত শখ নেই যে বাবার মায়ের দেওয়া জীবন এত সহজে বিলিয়ে দেব। আজকের পর থেকে আপনার গোলাম হয়ে গেলাম। এই চল সবাই, বলেই সবাইকে নিয়ে আশ্রমের ভিতরে গিয়ে সব অবৈধ জিনিসগুলো নিয়ে বসের সামনে দিয়ে আসলাম। গার্ডরা সব কিছু নিয়ে রাহুলের সামনে নিয়ে আসে আর বলে, বস, সব নিয়ে আসছি। আর কোনো কিছু আছে কিনা ভেতরে? থাকলে নিয়ে এসো। আমি যদি জানতে পারি কোনো কিছু আছে তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ করে ছাড়ো। বস বিশ্বাস করেন, আর কিচ্ছু নেই, সব নিয়ে আসছি। সেখানে ছিল 10 প্যাকেট ড্রাগস, ইয়াবা 10 প্যাকেট, মদ গাঁজা আর কিছু অস্ত্র। এখন তোর বসকে ফোন দিয়ে বলবি যে বস, আমাদের আশ্রমে মাস্টার আর কিছু বলার আগে সবাই কয়েক পা চলে যায়। কি হলো, তোদের এভাবে সরে গেলি কেন? মাস্টার? আপনি তাহলে সেই ডেঞ্জারাস মাস্টার? শোন, এখন আমার কথা, তোদের বসের কাছে ফোন করে বলবি এসে সব কিছু মাল পুড়িয়ে দিয়েছে, অস্ত্রগুলো সাথে করে নিয়ে গেছে, আর আমাদের অনেক লোককে মেরে ফেলেছে। আমি কোনো রকম বস পালিয়ে আসছি, আর এখন আমি আমার গ্রামে চলে যাচ্ছি। আর ফোন লাউড স্পিকার দিয়ে কথা বলবি। রাহুলের কথা মতো গার্ড ফোন দিয়ে তার বসকে বলল। বস তখন উপাস বলল, কি বলছিস তুই? মাস্টার ওখানে পৌঁছালো কিভাবে? আমি জানি না বস। আচ্ছা তুই ফোন রাখ, আমার ডেরায় চলে আয় তুই। আমি এখনই বসকে কল দিচ্ছি। না বস, আমি বাড়ি চলে যাই, আমার পরিবার আছে। রাহুল ইশারায় বলে। গার্ডকে বলতে গার্ড তার বসের দেওয়া ঠিকানায় যাবে বলতে। ফোন রেখে গার্ড কাঁপতে কাঁপতে বলে, ভাই, আমি মারবেন না। আমি তো আপনার সব কথাই তো অক্ষরে অক্ষরে পালন করেছি। আরে তুই তো এখন আমার জন্য কাজ করবি। তুই এখন ওই ঠিকানায় যাবি, গিয়ে ওদের কথা অনুযায়ী কাজ করবি, আমাদের সব ইনফরমেশন শেয়ার করবি। আর কালকে সেখানে হামলা করব। তুই যদি কোনো কিছু বাইপাস করিস তাহলে তোর কি হবে বুঝতে পারছিস? তোর সাথে আমার একজন লোক যাবে, তারপর আমি আমার লোকদের চলে যেতে বলি, আর ওই গার্ডদের আরও কিছু ভয় দেখিয়ে চলে যাওয়ার জন্য বলি। সবাইকে বিদায় দিয়ে রাহুল রওনা দিল বাসার উদ্দেশ্যে। তখন তার ফোন বেজে উঠল। ফোন বের করে দেখলো শাকিল কল দিয়েছে। কল রিসিভ করে রাহুল বলল, হ্যালো শাকিল, বল। তুই তাড়াতাড়ি দারোয়ান চাচার বাড়ি চলে আয়। কি হয়েছে বলবি তো? এলেই দেখতে পারবি। এই বলে শাকিল কল কেটে দিল। আপনারা তো ভাবছেন রাহুল দারোয়ান চাচার বাড়ি কী করে চিনে? আরে রাহুল ছোট থেকেই যাওয়া আসা করে, তাই চিনে। রাহুল তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে চলে যায় দারোয়ান চাচার বাসায়। সেখানে গিয়ে দেখতে পায় বাসার সব লাইট অফ আর দরজা খোলা। রাহুল কিছুটা ভয় পেয়ে যায়। তখন সে তার বন্দুক বের করে ভিতরে যায়। যেই মাত্র রাহুল ভিতরে প্রবেশ করলো, সাথে সাথেই ঘরের সব আলো জ্বলে উঠল। আর তখন সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ রাহুল। রাহুল এটা দেখে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। শেষ কবে রাহুলের বার্থডে পালন করা হচ্ছে সেটা রাহুলও ভুলে গেছে। রাহুল দেখলো দারোয়ান চাচা, চাচি, রিপন ও মায়া, দারোয়ান চাচার ছেলে আর মেয়ে, আর সাথে সজীব আর শাকিল। সবাই মিলে একসাথে কেক কাটে। এরপর খাওয়া দাওয়া করে সবাই বসে একসাথে। তখন রাহুল বলে, আজকে আমার বার্থডে আমি নিজেই জানতাম না, তোমরা জানলে কি করে? তখন সবাই একসাথে বলে উঠল, আমরাও জানতাম না, আমাদের রিপন বলেছে। রাহুল তখন রিপনের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, রিপন, তুমি জানলে কি করে যে আজকে আমার বার্থডে? ভাইয়া, আমি এটা বাবার কাছ থেকে জেনেছি। আমি তোকে কখন বললাম আবার? আরে বাবা, তুমি আমায় একদিন বলেছিলে, এখন হয়তো তোমার মনে নেই। বাবা ছেলের কথা শুনে কারো সন্দেহ না হলেও রাহুলের সন্দেহ ঠিকই হলো। আরও কিছু কথা বলে তারা। তারপর রাহুল বলে, তোমরা বসো এখানে, আমার রিপনের সাথে কথা আছে। এই বলে রাহুল রিপনকে নিয়ে বাইরে যায়। বাসা থেকে একটু দূরে রাহুল রিপনকে নিয়ে বলে, রিপন, সত্যি কথাটা বলো। কি সত্যি ভাইয়া? তুমি জানলে কি করে আমার বার্থডে আজকে? আমাদের সবার ইনফরমেশন হাইড থাকে সব সময়। আর হইলো দারোয়ান চাচার জানা বিষয়, চাচা কখনোই জানে না আমার বার্থডে তারিখ। হ্যাকিংটা শিখলে কবে থেকে? রাহুলের মুখে হ্যাকিংয়ের কথা শুনে চোখ বড় করে তাকায় রিপন রাহুলের দিকে। তখন রাহুল বলে, হ্যাকিং কোড নেম তোমার মিকি ভাইরাস ব্যাস 27। হোয়াইট হ্যাকিং আর ব্ল্যাক হ্যাকিং দুইটাই করো তুমি,
কি ভাবছো তুমি, আমি জানলাম কি করে? এটাই তো। ভাই আপনি জানলেন কি করে? একজন দারোয়ানের ছেলের হাতে আইফোন, অ্যাপেল ওয়াচ, দামি দামি ব্র্যান্ডের কাপড়, আর তুমি যে আমায় নিয়ে রিসার্চ করেছো এটাও জানি। তোমার জিএফ এর নাম বলবো? ভাইয়া কে আপনি? একজন আর্মি অফিসারের পক্ষে এত কিছু জানা সম্ভব নয়। এটা জেনে রাখো, দুনিয়াটা মাস্টারময়। এটা বলেই রাহুল একটা হাসি দিয়ে চলে যায় বাসার দিকে। রিপন দাঁড়িয়েছে বোকার মতো। একটু আগে তাকে রাহুল ভাইয়া কি বলে গেল সেটাই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর রিপন মাথা চুলকাতে চুলকাতে ঘরে ঢুকে। তখন রাহুলরা সবাই বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার আগে রাহুল বলে যায়, আমার ভাইয়ের কিন্তু পছন্দ আছে, আর যাদের জন্য ব্ল্যাক হ্যাকিং করছো তাদের সঙ্গ ছেড়ে দাও, তারা কিছুদিন পরেই চলে যাবে। সবকিছু মাস্টারময়। রিপন, আজকে তুমি রাতে বুঝতে পারবে সবকিছু। তুমি এই রাস্তা থেকে সরে আসো, এটাই তোমার জন্য মঙ্গলের। তুমি 4 দিন পরে এই ঠিকানায় গেলে তোমার চাকরি হয়ে যাবে। তারপর আমি আমার লোককে ফোন দিয়ে বললাম, ওকে হালকা ভয় দেখিয়ে ছেড়ে দিও। ও এখনো ছোট, টাকার লোভে করছে। জি বস। 3 বন্ধু মিলে চলে আসে ফ্ল্যাটে। ফ্ল্যাটে এসে রাহুল তার ফোন বের করে কল দেয় তার মা আর বাবাকে। ফোন রিসিভ হতে ওপাশ থেকে, কেমন আছিস বাবা তুই? ভালোই মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে বাবা। ওই জায়গায় তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে মা, কোনো অসুবিধা হচ্ছে না। সজীব আর শাকিল কেমন আছে? ভালো মা। আচ্ছা মা, বাবা কোথায়? আর তোমরা সবাই কি একসাথে? হ্যাঁ, আমরা সবাই একসাথে বসে গল্প করছি। কেন রে বাবা? আচ্ছা তাহলে আমি ভিডিও কল দিচ্ছি। আচ্ছা। তারপর রাহুল ভিডিও কল দিয়ে সবার সাথে কথা বলে। তবে সে সেখানে একজনকে দেখতে পায় না। আপনারা কি ভাবছেন কাকে দেখতে যাচ্ছে? হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন। রাহুল সেখানে দিয়াকে দেখতে পায়নি। সবার সাথে কথা বলা শেষ করে দিয়াকে কল দেয়। দিয়া কল রিসিভ করে বলে, ও, তাহলে জনাবের আমার কথা মনে পড়লো। না, মনে পড়ে নাই। আর মনে পড়বেই কেন বলো তো? মানে? আর এখানে একটা মেয়ে আমায় প্রপোজ করেছে, আর ভাবছি তার প্রপোজালটা গ্রহণ করে নেবো। তুমি কি বলো? ওই লাল বাঁদর, তুই কি বললি? আবার বল। আমি বলেছি আমি আমার দিয়া মনটাকে অনেক ভালোবাসি। এর আগে কি বলেছিস বল? আর আমি বলেছি তোমায় অনেক ভালোবাসি। সত্যি তো? হ্যাঁ রে বাবা। দুজনে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। আর এদিকে একজন অফিসে বসে এসির নিচে বসেও ঘামছে। এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার এত বছরের রাজত্বে কেউ তাকে আটকাতে পারেনি। রেগে সে তার সামনে থাকা কাছের টেবিলটার হাত দিয়ে আঘাত করে বলতে থাকে, আমার এত বছরের রাজত্ব কেউ সে আমায় বাধা দেবে? এটা আমি কখনোই মেনে নেব না। তারপর সে তার ফোন নিয়ে কল দেয় রিপনের নাম্বারে। রিপন কল রিসিভ করতে লিডার বলে ওঠে, ওই রিপন, তুই কি ওর খোঁজ বের করতে পেরেছিস? লিডার আমায় ক্ষমা করবেন, আমি এই কাজ করতে পারবো না। কালকে রাতে আমার সাথে যা হয়েছে আমি তা কখনো ভুলতে পারবো না। আমি আমার সামনে আমার আজরাইল নিজের চোখে দেখেছি। লিডার, আমি আজকে থেকে এই পথ ছেড়ে সরে যাব, আর কখনো ফিরবো না। তুই যদি কাজ না করিস আমি তোকে মেরে ফেলবো কিন্তু। আমায় মেরে ফেললেও আমি আপনার কোনো কাজ করব না। আমায় ক্ষমা করবেন লিডার। লিডার, একটা কথা বলার ছিল। কি কথা বল? লিডার, আপনার সময় ফুরিয়ে এসেছে। আপনার ভয়ঙ্কর কেউ এসেছে আপনার রাজ্য জয় করতে। আপনি সাবধানে থাকবেন আজরাইল। ওই, তুই জানিস আমার ক্ষমতা, আর দুজনের কে না কে আসছে আমায় থামাতে। আমি হেসে বললাম, লিডার সেটা না হয় সময় আসলে দেখা যাবে। আমায় আর কখনো কল দিবেন না। আরে যা, তোর থেকে আরো কত ভালো ভালো হ্যাকার আসবে। টাকা ছড়ালে সবই সম্ভব। এমএসসি লিডার ফোন রেখে মনে মনে চিন্তা করে, কে আসলে এমন করে? আর যাকে একবার দেখলে সবাই বলছে আজরাইলের দেখা পেয়েছি। ধুর, আর চিন্তা করতে পারছি না। যাই, 2 প্যাক মেরে আসি। আজকে এখানে শেষ, দেখা হবে কালকে। এখন ঘুমিয়ে যাই চলুন। পরের দিন সকালে রাহুলের ঘুম ভেঙে যায় ফজরের আজান শুনে। ঘুম থেকে উঠে সজীব আর শাকিল নিয়ে চলে যায় নামাজ পড়তে। নামাজ শেষে রাহুল বলে, চল, অনেকদিন হলো ব্যায়াম করি না, চল ব্যায়াম করে আসি। তারপর 3 জন মিলে কিছুক্ষণ ব্যায়াম করে এসে সকালের নাস্তা করে নেয়। নাস্তা শেষে রাহুল দেখতে পায় তার একটা মেইল এসেছে। মেইলটা ওপেন করে একবার তাকিয়ে রাহুল বলে, সজীব আর শাকিল, তোরা বাসায় থাকিস। আজকে আর কোথাও যেতে হবে না, বাসা থেকে বের হবি না। আজকে কোনো কাজে যাওয়ার প্রয়োজন নেই। কেন রে রাহুল? হঠাৎ করে এই কথা বলছিস যে? যা বলছি তাই কর, আমি একটা কাজে ঢাকা যাচ্ছি, তোরা সাবধানে থাকিস। এই বলে রাহুল বেরিয়ে পড়ে। রাহুল বেরিয়ে তার রক্তচোষাদের কল দিয়ে বলে, ওই তোরা এখানে 10 মিনিট ভেতরে চলে আয়। রক্তচোষারা চলে আসলে রাহুল চলে যায় ঢাকায়। রাতে রাহুল বাসায় আসে রাত 1টায়।
বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন রাহুল ঢাকা কেন গিয়েছিল, একটু পরেই জানতে পারবেন। সকালে সজীব আর শাকিল ঘুম থেকে উঠে দেখে যে রাহুল ব্যায়াম করছে। তখন শাকিল বলে, কিরে তুই কখন আসলি? রাতে আসছি, যখন তোরা ঘুমিয়েছিলি। কিরে তোকে এত খুশি লাগছে, এর কারণ কি? কালকে তুই বেইমানকে চিরতরে ঘুম পাড়িয়ে এলাম, এখন আর একজন বেঁচে আছে। তোর কথার মানে বুঝতে পারছি না। ওই একটু ক্লিয়ার করে বলবি কি বলতে চাস? চল নাস্তা করি আগে, পরে কথা হবে। নাস্তা শেষে সজীব বলে, এবার বলতো। শোন তাহলে, গতকাল সকালে যখন আমরা নাস্তা করছিলাম তখন আমার ল্যাপটপে একটা মেল আসে। জানিস মেলটা কে করছিল? সেনাপ্রধান স্যার। কি ছিল সেই মেইলে? মেলে লেখা ছিল আমাদের ব্রিগেডিয়ার স্যার এর মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপকারীরা ছিল এমএসসি গ্যাংয়ের সদস্য। আমায় তখন ঢাকায় যেতে বলা হয়। আমি তখন সব শুনে আমার রক্তচোষাদের নিয়ে ঢাকা যাই। সেখানে এদের দেখে সবাই ভয় পেয়েছিল। আমি তখন সেনাপ্রধান স্যারের কাছে থেকে সব কিছু বুঝে নিই। আমি তখন আমার কয়েকজন হ্যাকারকে দিয়ে ওই মেয়েকে যেখান থেকে কিডন্যাপ করা হয় তার আশেপাশে থাকা সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে, গাড়ির নাম্বার বের করে, আরটিও থেকে সব ইনফরমেশন নিয়ে গাড়ির জিপিএস ট্র্যাক করে ওদের লোকেশন বের করি। আর এসব করতে বিকাল হয়ে যায়। আমরা লোকেশন বের করে আমি আমার রক্তচোষাদের নিয়ে রওনা দেই সেই ঠিকানায়। সেখানে প্রায় 20 জন লোক ছিল বাইরে। আমার এক ইশারায় সব কয়টাকে শুয়ে দেয় রক্তচোষারা। বাইরে সব কটারে শেষ করে যখন ভেতরে গেলাম তখন দুজনকে দেখে আমার চোখ আটকে গেল। দুজনে একসাথে জিজ্ঞেস করে, কাদের ওই জায়গা দেখেছিলি? রাহুল হেসে বলা শুরু করলো, ওইখানে ছিল আমার বাবার ড্রাইভার পিএ। একজন ছিল আমার বাবার পিএ আর একজন ছিল আমার বাবার ড্রাইভার। ড্রাইভারকে তো দেখে আমার বিশ্বাসই হচ্ছে না সে এই কাজে জড়িত থাকবে, কারণ বাবার ড্রাইভারকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন। পরে ভাবলাম নিজের চাচাই যদি এমন করতে পারে তাহলে ড্রাইভার তো বাহিরের। আমার সাথে আমার রক্তচোষাদের দেখে ভয় পেয়ে যায় সবাই। আমি তখন একটা সিগারেট জ্বালিয়ে তাদের সামনে গিয়ে আমার লোকদের বললাম, ওই ভেতর থেকে স্যার এর মেয়েকে নিয়ে আয়, আর কেউ যদি কোনো বাধা দেয় তাহলে তোদের কি করতে হবে জানিস তোরা? বস, আর কিছু বলা লাগবে না আপনার। আপনি বসে সিগারেট টানুন। সিগারেট শেষ হওয়ার আগে ম্যামকে নিয়ে আসছি। তখন পিএ ড্রাইভার বলে, কে রে তুই? আর এখানে কি চাস? এখান থেকে বেঁচে ফিরতে হলে চলে যা আগে। তুই আসছি, দাঁড়া। এ কে কোথায় আছিস? একে মেরে ফেল। এ বল্টু গল্টু জুবু, কই তোরা? একে শেষ করে দে। বন্ডু গন্ডু কেউ আসবে না রে, হারামের বাচ্চা সবাই এখন ওপারে চলে গেছে একসাথে। তোরাও যাবি, তবে কিছু বাকি আছে। এ তুই কে? জানতে চাস আমি কে? পরিচয় না দিলে চিনমু কেমনে? তুই কে? পরিচয় দিলে চিনতে পারবি তো। কে? বিখ্যাত টপ বিজনেসম্যান শফিকুর রহমানকে চিনিস? আর চিনবো না? আমরাই তো মেরেছি ওকে। এখন যে তোদের মরতে হবে। মানে কি বলছিস তুই? তুই কেন মারবি আমায়? ওরা কথা বলার মাঝেই রাহুলের লোকগুলো, ওই মেয়ে সহ আরও অনেক মেয়ে আছে, মেয়েগুলোকে দেখে রাহুল বলে, আপনারা তোমরা চিন্তা করো না, এরা আমার লোক। আমি না বলা পর্যন্ত এরা তোমাদের কিচ্ছু করবে না। আমি আমার কয়েকজন লোককে বলে দিলাম আমাদের নিয়ে আসা গাড়িতে করে ওদের যেন ব্রিগেডিয়ার স্যারের কার্যালয়ে নিয়ে যায়। আমার কথা মতো কয়েকজন ওদের নিয়ে বেরিয়ে পড়ে। আমি তখন আমার হারামিগুলোর কাছে গিয়ে বলি, হ্যাঁ তোরা যেন কি জানতে চাইছিলি? আপনার পরিচয়? বাহ, এখন আপনি ইমপ্রেসিভ। তাহলে শোন আমি কে। আমি হলাম সেই শফিকুর রহমানের ছেলে রাহুল ওরফে মাস্টার। রাহুলের কথা শুনে এরা যতটা না ভয় পেয়েছে, মাস্টার নাম শুনে তার থেকে বেশি ভয় পেয়েছে। মাস্টারের হিংস্রতা যতটুকু সবাই জানে। তখন পিএ আর ড্রাইভার সহ বাইকের এসে রাহুলের পা জড়িয়ে ধরে। তখন রাহুল বলে, তোদের আমি ক্ষমা করে দেবো ভাবছিস? তাহলে যে আমার বাবা মাকে অপমান করা হবে। চিন্তা করিস না, আমি তোদের মেরে আমার হাত নোংরা করবো না। আমি আমার লোকদের দেখিয়ে, এই যে এদের দেখছিস, এরা অনেকদিন ধরে খাওয়া দাওয়া করে নাই, এরাই তোদের মারবে। এই তোরা জানিস তোরা কি করবি? আমি চললাম বাইরে, তোদের হাতে 20 মিনিট সময় আছে। তোরা এই 20 মিনিটে কি করবি সেটা তোরাই জানিস। এই বলে রাহুল যখন বের হবে তখন একটা কাগজ থেকে আটকে যায়। তখন রাহুল সেই কাগজটা নিয়ে বাইরে চলে আসে, আর ভেতরে কিছু করুণ আর্তনাদ। কিছুক্ষণ সব চুপ হয়ে যায়। তখন রক্তচোষারা বের হয়ে যায়। রাহুল সবাইকে নিয়ে বের হয়ে চলে আসে সিলেটে, আর আসার আগে সেনাপ্রধানকে সব বলে চলে আসে। এই ছিল কালকের ঘটনা। তখন রাহুল দেখল সজীব আর শাকিল তার দিকে কেমন ভয় ভয় তাকিয়ে আছে। তখন রাহুল বলে, গতকালের ঘটনা রাহুলের মুখে শুনে সজীব আর শাকিল চুপসে যায়। রাহুল তাদের চুপসে যাওয়া দেখে বলে, কিরে তোরা ভয় পেয়ে গেলি বুঝি? আচ্ছা তোদের ভেতুদের আর্মিতে চাকরি হলো কি করে? সেটা আমরা আমাদের যোগ্যতা দিয়ে পেয়েছি, কিন্তু তোর কথা শুনে আমাদের সব কিছু ফুস হয়ে গেছে। আরে বেটা, আসল খেলা তো এখনো বাকি অনেক।
সেই খেলা দেখলে তো তোরা মারা যাবি। তোর মাথায় কি প্ল্যান ঘুরছে বলতো? তুই তো দেখছি অনেক চালু হয়ে গেছিস। আর শোন, এই খেলায় খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। আর আমার শ্রদ্ধেয় চাচা কালকে দেশে আসছে। কি বলছিস তুই? হুম। তুই বুঝবি না। তুই আমার ক্ষমতা এখনো কিছুই দেখিসনি। আচ্ছা তোরা তোদের কাজ কর, আমি মা বাবা আর আঙ্কেল আন্টির সাথে কথা বলে নেই। তারপর রাহুল কল দেয় তার বাবার নাম্বারে। কিছুক্ষণ পর কল রিসিভ করতেই রাহুল বলে ওঠে, বাবা কেমন আছো তুমি? ভালো বাবা, তুই কেমন আছিস? আমি বিন্দাস আছি। বাবা মা কই? এই তো আমার কাছে আছে, নে কথা বল। হ্যাঁ রে বাবা, কেমন আছিস? ভালো মা, তুমি কেমন আছো? ভালোই। সজীব আর শাকিল কেমন আছে রে? ভালো আছে। আচ্ছা আঙ্কেল আছে ওখানে? হ্যাঁ, নে কথা বল। হ্যাঁ বাবা বল, কেমন আছিস? ভালো আঙ্কেল, তুমি কেমন আছো? আন্টি কোথায়? ভালো। এই তো তোর আন্টি এখানে আছে। কেমন আছিস রে রাহুল? ভালোই। তুমি কেমন আছো? ভালোই। ফোনটা আঙ্কেলের কাছে দাও তো আন্টি। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ বাবা বল। আঙ্কেল কালকে আমার স্বপ্ন পূরণের দিন। মানে কি বলছিস, খুলে বল। আঙ্কেল কালকে শরীফ চৌধুরী দেশে আসছে। আমার মা বাবা চাচি আমার বন্ধু আর ছোট বোনের হত্যার প্রতিশোধ নেব। এই দেশে এসে তাকে শান্তিতে নিঃশ্বাসও নিতে দেবো না। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন আমার লক্ষ্যটা পূরণ করতে পারি। বাবা আমাদের দোয়া সবসময় আছে তোর সাথে, আল্লাহ তোর সহায় হন। আঙ্কেল একটা কথা বলার ছিল। বল বাবা। বাবা আর মায়ের অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছিল জানো তুমি? জানি। কেন রে বাবা? সময় হলেই বুঝতে পারবে। জায়গার নামটা বলো। ওই বটতলা জঙ্গলের কাছে। তবে তোর মা আর বাবাকে ওই জঙ্গলের ভিতরে পুরাতন বাড়িতে নিয়ে অত্যাচার করা হতো। আচ্ছা আঙ্কেল রাখি তাহলে। আচ্ছা বাবা, সাবধানে থাকিস। তারপর রাহুল কল কেটে দিয়ে দিয়াকে কল দেয়। দিয়া কল রিসিভ করে বলে, কেমন আছেন স্যার? ভালো। ম্যাডাম আপনি কেমন আছেন? ভালো আছি। তুমি কি করছো? বসে আছি। আচ্ছা কবে আসবে তুমি? অনেক দিন তো হলো তোমায় দেখি না। আরো কয়েক মাস, তাহলে ভিডিও কল দাও। ধুর, ভিডিও কল না, তোমায় সরাসরি জড়িয়ে ধরতে চাই। তাই নাকি? হুম। তা আর কি কি ইচ্ছে ম্যাডামের আছে? বলে শেষই করা যাবে না। তখন সমীর এসে বলে, আপু আমি ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা দাঁড়া, দিচ্ছি একটু পরে। না আমি এখনই কথা বলবো। আচ্ছা নে কথা বল। ভাইয়া কেমন আছো তুমি? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। এই বলে সমীর দিয়ার হাতে ফোন নিয়ে দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর আবার এসে সমীর বলে, আপু আমি ভাইয়ের সাথে কথা বলবো। ওই তুই না একটু আগেই কথা বলে গেলি? বারে তুমি কথা বললে কোনো কিছু না, আমি বললে ভুল। নে ভাই নে কথা বল। উফ। ভাইয়া দিয়া আপু না খুব পচা, আমায় সব সময় বকে। ওই ফাজিল, কি বললে? আমি তোরে এখন বকা দিলাম? ভাইয়া শুনতেছে তো? তুমি দিয়ার কাছে দাও। রাহুলের কথা মতো সমীর ফোন দিয়ে চলে যায়। তখন দিয়া বলে, হ্যাঁ বলো। সমীর যা বলো তাকে ঠিক দিয়া? আরে না, সমীর তো এরকম করে না, আর আমায় তো কখনো মিথ্যা বলে না। বুঝতে পারছি, তুমি এখন অমির রুমে যাও, গেলেই বুঝতে পারবে। রাহুলের কথা মতো দিয়া অমির রুমে এসে দেখলো অমি আর সমীর অনেক হাসাহাসি করছে। তখন ওই দিয়া কিছুটা বুঝতে পারলো ব্যাপারটা। তখন দিয়া গিয়ে অমি আর সমীরের কান ধরে বলল, তোরা দুইটা তো বেশ ফাজিল হয়েছিস, দুইজনে মিলে আমাকে বকা খাওয়ালি। আপু কান ছাড়ো, লাগছে তো প্লিজ। ছাড়বো না। সমীরও সাথে বলল, আমার সুইট আপু, আমার চকলেট আপু, আমার কানটা ছেড়ে দাও। আপু তুমি আমার কান ছেড়ে অমি আপুর কান ধরো। আপু আমার কানে লাগছে, তুমি অমি আপুর কান ধরো। আপুই আমার ওইসব করতে বলেছে। ওই সমরিল্লা, তুই কি পাল্টি দিচ্ছিস? আমায় ফাঁসিয়ে দিচ্ছিস? তোরা যাই বল, আজকে তোদের ছাড় নাই। অমি তখন মনে মনে বলে, দিয়া আপু তোমায় গোল দেওয়া কত সহজ, দাঁড়াও তুমি। আমি তখন সমীরের কানে কানে বললাম, ওই একসাথে দিয়া আপুকে ভাবি বলে ডাকবো, তাহলে ছেড়ে দেবে। ওই খিরে, কি ফিসফিস করছিস? জানো ভাবি, আপু বলেছে তুমি না কি খুব পচা। আমি সমীরের কান থেকে হাত সরিয়ে বললাম, সমীর কি বললি? আবার বলতো। ভাবি বললাম। একটা চুমু ওর গালে দিয়ে বললাম, যা তোর ছুটি। ওই কি বাটপার রে, আবার আমায় বাস দিলি। ওই তুই চুপ থাক, তুই অনেক ফাজিল হয়েছিস। আমি ফাজিল ছিলাম,
কিন্তু ওই বিচ্ছুটা আমায় নামিয়ে দিল। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে বললাম, যদি মন গলে। ওমা, এ কি, এ তো দেখি গলে গেছে। আমি তখন দিয়া আপুকে জড়িয়ে ধরে বললাম, আপু তুমি সারাদিন চুপচাপ থাকো, তাই একটু মজা করেছি, রাগ করো না, সরি আপু। আরে তোরা আছিস, দেখ আমিও ভালো আছি। না হয় আগের মতো হয়ে যেতাম। হয়েছে, আর ইমোশনাল হতে হবে না, চলো খাবার খাবে। তারপর সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিলাম। এইদিকে একজন তার শরীফ চৌধুরীকে লোকদের কল দিয়ে বলছে, ওই আমি কালকে সকালে এয়ারপোর্টে পৌঁছে যাব, আর সেখান থেকে বটতলার জঙ্গলে যাব। আমাদের সবাইকে সেখানে আসতে বল। আমি মিটিং করেই চলে যাব। উপর থেকে বলা হয়েছে বাংলাদেশের কোনো মাস্টার ঝামেলা করতে পারে। বস, চিন্তা করবেন না, কালকে 20টা গাড়ি থাকবে আমাদের, আপনার কিছু করতে পারবে না ওই মাস্টার। আমি এত টেনশন করছি না, আমার উপরে কার ছায়া আছে কেউ বলতেই পারবে না। জি বস। শরীফ চৌধুরী বুঝতেই পারল না সে কার সাথে কথা বলছে, আর এইদিকে একজন ভয়ঙ্কর পিশাচের মতো হাসছে। কেউ বুঝতেই পারবে না এই হাসির কারণ। মুহূর্তে সেই হাসি কান্নায় রূপ নিল। ভাবছেন কে কান্না করছে? ঠিকই ধরেছেন, রাহুল হু হু করে কান্না করছে। মনে হচ্ছে তার সব কষ্টগুলো কান্না হয়ে বেরিয়ে আসছে। রাহুলের কান্না দেখে সেখানে থাকা সজীব শাকিলের চোখেও জল। সেই রক্তচোষারা রক্তের জন্য মানুষের উপর আক্রমণ করতে ভাবে না। আজ রাহুলের কান্না দেখে তাদের চোখেও জল। রাহুল চিৎকার করে বলছে, বাবা, মা, তোমাদের হত্যাকারীদের মাঝে সবাইকে শেষ করেছি, কালকে আসল হত্যাকারীকেও শেষ করব। যারা তোমাদের ধোঁকা ও নির্মমভাবে হত্যা করছে, এদের মৃত্যুও আমি নির্মমভাবে দেব। তোমরা শুধু আমায় দোয়া করো। রাহুল এসব বলতে বলতে মেঝেতে শুয়ে পড়ে। শাকিল আর সজীব মিলে রাহুলকে নিয়ে তার রুমে চলে যায়। রাহুলকে তার রুমে রেখে সজীব আর শাকিলও চলে যায় তারা তাদের রুমে। পরের দিন সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙে রাহুলের। সজীব আর শাকিল না ডেকে নামাজ পড়তে চলে যায় রাহুলকে। নামাজ শেষে রাহুল গাড়ি নিয়ে বের হলো। রাহুলকে কারা যে পিছন থেকে ফলো করছে সেটা সে জানতো না। রাহুলের হঠাৎ করে লুকিং গ্লাসে চোখ পড়ে। তখন লুকিং গ্লাসে দেখতে পেল কয়েকটা ট্রাক তাকে ফলো করছে। রাহুল যখন বলতলা পয়েন্টে আসলো তখন একটা ট্রাক পিছন থেকে এসে রাহুলের গাড়ি ধাক্কা দেয়। রাহুল তখন গাড়ির দরজা খুলে লাফ দিয়ে একটা গাছ আঁকড়ে ধরে। রাহুল দেখতে পেল গাড়িটা খাদে পড়ে আগুন ধরে গেল। রাহুল তখন গাছের গুড়ি ধরে উপরে উঠে আসে। তখন দেখতে পায় তার ছোট চাচা সিগারেট টানছে। রাহুলকে ছোট চাচা দেখতে পেয়ে বলে, আরে ভাতিজা যে, বাবা তুমি বেঁচে আছো তাহলে? আমি জানতাম তুই এত সহজে মরবি না, তাই নিজেই চলে আসলাম। আমি চাচার কথা শুনে হাসতে লাগলাম। আমার হাসি থেকে চাচা হাসি থামিয়ে দিল। আমি বললাম, তোমার মতো হারামি একটা চাচা বেঁচে থাকলে আমি কি করে মরতে পারি বলতে পারো? 6 বছর আগে একটা ভুল করেছিলাম তোকে বাঁচিয়ে রেখে। তোকে যদি ওই দিন মেরে ফেলতাম তাহলে হয়তো আজকে আমাদের এই দিন দেখতে হতো না, কিন্তু এখন সেই ভুল সংশোধন করে নেব। এটাই তোর আফসোস হয়ে থাকবে। আমায় বাঁচিয়ে রেখে তুই যে কী ভুল করছিস সেটা তুই নিজেও জানিস না। মাস্টারের হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর পারবেও না। ও আচ্ছা, তুই তাহলে সেই মাস্টার। আমার জানি কেন সন্দেহ হচ্ছিল তোকে নিয়ে। তোর জীবন থেকে তো সবই কেড়ে নিয়েছি, মা, বাবা, আমার বউ, তোর বন্ধু, আর ওই অনাথ মেয়েটাকেও। ও হ্যাঁ, তবে যে প্রেমিকা ছিল তাকেও আমি সরিয়ে দিয়েছি। এত সব করার পরেও তুই কি করে আছিস? তোর সবচেয়ে দুর্বল জায়গা ছিল তোর বাবা আর মা, তারপরেই ওই মেয়েটা, ওকেও সরালাম। আরে আমার সাথে আল্লাহ আছেন, তোর মতো বেঈমানকে তোর পাপের শাস্তি দিতে এখনও আমি বেঁচে আছি। তুই আজকে নিজের আজরাইলকে ইনভিটেশন দিয়ে দে, ডেকে এনেছিস, আজ তোর মৃত্যু যে নিশ্চিত। জানতাম তোর মতো হারামিকে মারা এত সহজ হবে না। আমিও চাইছিলাম তোকে আমি নিজেই মারি, কিন্তু আমি হাতটা নোংরা করতে চাইছিলাম না। কিন্তু কি আর করব, তোর মৃত্যু যে আমারই হাতে। ভাতিজা তুই তো ও আচ্ছা, এই কাজ তুই করছিস। অবশ্য তোর দ্বারা এইসব কাজ করা সম্ভব, কিন্তু চাচাজি আপনার এই ইচ্ছেটা যে পূরণ হলো না। তখন শরীফ চৌধুরী একটা লোক বলে, এই তোর সাহস তো কম না, আমাদের বসের সাথে তুই তুই করে কথা বলছিস। সাহসের কিছুই দেখিসনি তুই, তবে এবার দেখবি আমি কতটা ভয়ঙ্কর। এই বলে আমি আমার হাতে থেকে ঘড়িটার থেকে চাপ দিলাম, সাথে সাথে সিগন্যাল চলে গেল আমার লোকের কাছে। এই বলে রাহুল যখন সামনে এগোবে তখন ছোট চাচা বলে,
তুমি আমার ছোট্ট একটা পরিকল্পনা থেকে বেঁচে গেছো বলে এত খুশি হয়েও না বাতিজা। তোমার প্রাণের প্রিয় বন্ধু আর দারোয়ানের পরিবার আমার হাতে। এই দেখো বলে একটা ভিডিও দেখালাম। ভিডিওতে দেখতে পেলাম সজীব আর শাকির সহ সবাইকে বেঁধে রাখা হয়েছে। একটা জিনিস দেখে মাথায় রক্ত উঠে গেল। দেখলাম দারোয়ান চাচার মেয়ে মায়ার শরীরে জামার কিছু অংশ ছেঁড়া। আমি বললাম, এতটা নিচে নামতে পারো তুমি? নিজের মেয়ের মতো একটা মেয়ের শরীরে আঘাত করছো, আবার অমানুষের মতো জামাটা। সি সি। চল আমার সাথে চুপচাপ, তা না হলে আরও খারাপ কিছু হবে। আরে টাকার জন্য আমি আমার দ্বিতীয় স্ত্রীকে একটু আগে ওই দেশে পাঠিয়ে আসলাম। রাহুল চুপচাপ তার ছোট চাচার কথাবার্তা চলল তাদের সাথে। রাহুল দেখতে পেল তাদের সেই জঙ্গলে পুরাতন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। বাইরে 50 জনের মতো লোক। কিছু সময় পর রাহুলকে নিয়ে ভিতরে চলে গেল সবাই। ভিতরে রাহুল গিয়ে দেখতে পেল সবাইকে আঘাত করা হয়েছে। সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে রিপন, সজীব আর শাকিলকে। তখন রাহুল বলে, ছোট চাচা, আমি তোমার কথা মতো এখানে এসেছি, এবার তুমি ওদের ছেড়ে দাও। আরে ভাতিজা, চিন্তা করো না, তোমাদের সবাইকে একসাথে ছেড়ে দেব। তবে কোথায় জানো? ওই না ফেরার দেশে। মায়া তখন তার বাঁধন খুলে যখন রাহুলের কাছে আসবে, তখন একটা গার্ড এসে মায়াকে বাজেভাবে ধরে আবার বেঁধে ফেলে। রাহুল সেই গার্ডের হাতে থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখগুলো দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের জ্বলন্ত ফুলকি এখনই বের হয়ে আসবে। রাহুলের মনে হচ্ছে হাতটাকে এখনই কেটে তার রক্তচোষাদের দিয়ে খাওয়াতে। ভাতিজা, তোমাদের বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। একবার ভুল করে তার অনেক বড় মাসুল দিয়েছি। তোর জন্য আমায় অনেক কথা শুনতে হয়েছে বসের কাছে। বসের কাছে মানে? কি কিছু না, তোদের সবাইকে মেরে এই মেয়েকে আমার দাসী বানিয়ে নেব বলে হাসতে লাগলাম। তোর তো খুব সাহস হয়েছে আমার বোনকে নিয়ে এভাবে কথা বলিস। আমার এক বোনকে তো দূর করছিস, আর এক বোনকে নিয়ে এইভাবে কথা বলছিস। তুই তো নিজের বিবেক বোধকেও হত্যা করছিস, নিজের মেয়ের মতো মেয়েকে নিয়ে এমন কথা বলছিস। তোর তো সাহস কম না? আমার ডেরায় এসে আমাকেই ধমকি দেখাচ্ছিস। আজকে তোর বাবা মায়ের মতো এখানেই তোর শেষ দিন হবে। এই বলে শরীফ চৌধুরী যখন গান বের করে রাহুলকে গুলি করার জন্য, তখন কোথা থেকে একটা গুলি এসে তার হাতে লাগে। শরীফ চৌধুরী তখন চিৎকার করতে লাগে, আর বাইরে থেকে তার লোকের চিৎকার সাথে রক্তচোষাদেরও রক্ত খাওয়ার শব্দ। এটা দেখে রাহুল হাসতে হাসতে বলে, কি ভেবেছিলি আমি একা? আরে এতক্ষণ তো আমি তোর সব কথা রেকর্ডিং করছিলাম। আজরাইল চলে আসছে। এই, তুই কি মনে করেছিস আমি ভয় পেয়ে যাব? এখানে আমার কয়েকশো লোক আছে, আর বাইরেও আছে। একবার তাকিয়ে দেখ। শরীফ চৌধুরী রাহুলের কথা মতো পিছনে তাকিয়ে দেখে শরীফ চৌধুরী ছাড়া সব কয়টা মাটিতে শুয়ে আছে। তার লোকদের সামনে দাঁড়িয়ে আছে একদল মানুষরূপী রক্তচোষারা। এটা দেখে শরীফ চৌধুরী ভয় ভয় বলে, এই, এরা কারা? এদের মুখে রক্ত কেন? ভাতিজা, আমি না তোর চাচা লাগি? আমি তো তোর বাবার মতো। এরা হলো তোর আজরাইল, এরা তোর মৃত্যুর ইনভিটেশন নিয়ে আসছে। আর চাচা, আরে তোকে ক্ষমা করে দিলে আমার মা, বাবা, আমার মমতাময়ী চাচি, ভাইয়ের মতো বন্ধু রাজীব, আর যে মেয়েটা আমার নিজের বোনের মতো শাসন করতো, তাদের কাছে আমি চিরকালের জন্য অপরাধী হয়ে যাব। এই বলে আমি চাচার বুক বরাবর একটা লাথি মারি, এরপর একটা গুলি করি। আর একটা গুলি করার আগে রক্তচোষাদের মাঝে একজন বলে, বস, একটা কথা বলার ছিল। কি বলতে চাও বলো। বস, ওকে আমার হাতে ছেড়ে দিন। আপনার কাছে আমাদের এই একটা রিকোয়েস্ট। আমরা আপনার কাছে কিছু চাইনি কোনো দিনও। বস, আপনার মা মানে আমাদেরও মা, যদিও কোনো দিন দেখিনি তাদের। তবে আপনার সব কথা শুনে বুঝতে পেরেছি এই জানোয়ারটা তাদের কীরকম নির্মমভাবে হত্যা করেছে। প্লিজ বস, একটা রিকোয়েস্ট রাখুন আপনি। আমরা ওর সাথে একটু খেলতে চাই। আচ্ছা, অবশ্য আমি কে মারতে চেয়েছিলাম নির্মমভাবে, তোরা যখন বলছিস তাহলে ঠিক আছে, আমি বাইরে আছি, আয় তোরা। রাহুল এই বলে সবাইকে নিয়ে চলে আসে। আর ভিতর থেকে শরীফ চৌধুরীর আত্মচিৎকার ক্রমশই ভেসে আসে। সেই আত্মচিৎকারের রয়েছে করুণ যন্ত্রণার। কিছু সময় পর সব নিশ্চুপ। পাপের শাস্তিতে সবাইকে পেতে হয়। রাহুল তখন সজীব আর শাকিল সহ সবাইকে বাসায় যেতে বলে, আর রক্তচোষাদের নিয়ে চলে যায় তাদের বাসায়। বাসার সামনে আসতেই আগের স্মৃতিগুলো মনে পড়তে লাগলো ছোটবেলার মা, বাবা আর চাচির সাথে কাটানোর সময়গুলো। আমি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে যেতে লাগলাম, তখন কিছু গার্ড আমায় আটকায়। বাসার ভেতরে থাকা গার্ডরা রাহুলের পত্র পড়লে রাহুল সবাইকে ভালোভাবে বলে পথ থেকে সরে যেতে, কিন্তু তারা কথা শুনে না, যার ফলে রাহুল সব কয়টাকে মেরে ভেতরে যায়। ভিতরে যেতে চোখে ভেসে ওঠে তার পুরনো সব স্মৃতি।
রাহুল এসব না ভেবে চলে যায় সেই লকারে, যেটা বাড়ির পেছনে। রাজীব যে লকারে প্রমাণ রেখেছিল সেখানে গিয়ে লকারের কাছে যেয়ে পাসওয়ার্ড দিয়ে খুলে সেটার ভিতরে একটা ছবি আর একটা পান ড্রাইভ এর একটা ছবি দেখতে পায়। সেই ছবিটা একজনের মুখের মাস্ক পরা, আর বাকিদের সবাই তো রাহুল মেরে ফেলেছে। আর প্রাণ ড্রাইভটি ল্যাপটপের কালেক্ট করতেই দেখতে পেল একটা ভিডিও, সেখানে ওই মাস্ক পরা ব্যক্তিও একটা মেয়ে আছে। রাহুল লক্ষ্য করলো লোকটার হাতে একটু ট্যাটু আর মেয়েটার হাতেও সেম ট্যাটু। এই ট্যাটু সে কোথায় যেন দেখেছে। তখন তার মনে পড়ে যায় কোথায় দেখেছে এই ট্যাটু। রাহুল এটা দেখে হাসতে হাসতে মনে মনে বলল, তুইও শেষ পর্যন্ত এই কাজে জড়িত, আর তুইও আমায় ধোকা দিলি। তুই আমার ভালোবাসে দেখেছিস, সামনে দেখতে পাবি আমার আসল রূপটা। রাহুল ছবি আর প্রাণ ড্রাইভ নিয়ে বাইরে এসে তার লোকদের বলে, আমি রক্তচোষাদের বললাম, এই তোরা আন্ডারগ্রাউন্ডে চলে যা, আমার প্রয়োজন হলে তোদের আবার ডাকবো। আমি না বলা পর্যন্ত তোরা বাইরে আসবি না। সামনের মিশন এর জন্য প্রস্তুত নে। ওকে বস। আমি ওদের বিদায় দিয়ে চলে আসি বাসায় এসে সজীব আর সাহিলকে বলি ব্যাগ গুছিয়ে নিতে। ভোরে আমরা সিঙ্গাপুর ব্যাক করব। ব্যাগ গুছিয়ে চললাম দারুণ চাচার বাসায় এসে খাবার খেয়ে সবাইকে বলে বেরিয়ে পড়ি। সবার চোখেই পানি। বের হয়ে আসার সময় রেপনকে কিছু কাজ দিয়ে মায়াকে বললাম ভালো করে পড়ালেখা করতে, আর দারুণ চাচাকে আশ্রমের দায়িত্ব বুঝিয়ে চলে আসলাম সেনাপ্রধানের কার্যালয়ে। আমাকে দেখে বলেন, যাক, সব শেষ তাহলে। আর এমএসসি গ্যাংয়ের নাম বাংলাদেশ থেকে মুছে গেল। আমি শুধু হাসলাম। স্যার, খেলা শুরু হবে, ভয়ঙ্কর খেলা। মানে বুঝলাম না। সময় এলেই দেখতে পাবেন স্যার। এখন কি করবে তুমি রাহুল? স্যার, এখন আমাদের 3 জনের ছুটি লাগবে। ওকে, গ্রান্টেড। আর ছুটি থেকে ফিরে কি করবে? ফিরে ডাক্তারি করবো স্যার। আমি তোমার কোনো কথা বুঝছি না রাহুল। স্যার, কিছু রহস্যই থাকুক না, আর দেখা তো হচ্ছে খুব তাড়াতাড়ি। বিদায় নিয়ে রাহুলও চলে যায় সিঙ্গাপুর। রাহুল, সজীব, শাকিলা সবাই মিলে সেখানে সময় কাটাচ্ছে। রাহুলকে বলা হয় এই ছুটিতে বিয়ের কাজটা শেষ করার জন্য, কিন্তু রাহুল বলে, এখন আমি বিয়ে করতে পারবো না, আসল কাজ এখনো বাকি আছে, সেটা আগে শেষ করে নেই। রাহুলের কথার উপর আর কেউ কথা বলেনি। রাহুলের কথার মানে হয়তো আঙ্কেল কিছুটা বুঝতেই, তাই তিনি ওর আঙ্কেলকে জোর করেননি।